আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। আমি জাহিদুল ইসলাম জাহিদ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনার্জেটিক অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি বাংলা দ্বিতীয় পত্রের ম্যারাথন ক্লাসে। কেমন? সো আজকের ক্লাসে এই যে এনার্জেটিক ওয়ার্ডটা যে ইউজ করলাম, কেন করছি বলো তো? সো এই ক্লাসটা হচ্ছে যেমনিভাবে তোমার আগ্রহ লাগবে তেমনিভাবে তোমাকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বসতে হবে যে আজকের ক্লাসে আমরা শেষ পর্যন্ত থাকবো। সো আজকের ক্লাসটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি জোস অ্যান্ড অনেক বেশি হেল্পফুল তোমাদের জন্য। বিকজ অফ ভাইয়া আজকের একটি মাত্র ক্লাসে বাক্য প্রকরণে যেই সেগমেন্টটা আছে এটা A to Z শেষ করিয়ে দিব, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। কেমন? সো আমি যদি ভুল না করি এই ক্লাসটা হচ্ছে আমাদের যে পেইড ব্যাচের তিনটা কিংবা চারটা ক্লাসে হচ্ছে আমি শেষ করেছিলাম, যেটা কিনা আজকের সম্পূর্ণ একটি ক্লাসে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে অ্যান্ড তৌফিক দান করে, বাঁচিয়ে রাখে, শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবো এই টপিক নিয়ে ইনশাআল্লাহ। সো তোমাদেরকেও যুক্ত হইতে হবে, তোমাদেরকেও এনার্জেটিক হইতে হবে অ্যান্ড আমার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। সবাই শুরুতে ক্লাসটা একটু শেয়ার করে ফেলো অ্যান্ড ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, আর কমেন্ট সেকশনে একটু ভাইকে বলে ফেলো শেয়ার ডান। সবাই দ্রুত একসাথে ভাইয়া। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম নিহা, সঞ্জিদা, রুবায়ানা, রিনা খান, নাজমুল হুদা। ওকে, তোমাদের সবার কাজ ভাইয়া, যেহেতু ভাইয়া খুবই মানে হেভি একটা প্রিপারেশন নিয়ে আসছি যে আজকে ক্লাসটা খুব ধামাকা হবে, সেটার জন্য আমার মোটিভেশন দরকার। এখন আমার মোটিভেশনটা কি? প্রথম মোটিভেশন হচ্ছে অবশ্যই তোমাদের এঙ্গেজমেন্ট, পার্টিসিপেশন, তোমাদের আগ্রহ। এর চাইতে বড় মোটিভেশন নাই। ধরো বনি ভাই আমাকে এই ক্লাসের জন্য হিউজ একটা পেমেন্ট করলো, কিন্তু আমার এই ক্লাসে আসে মাত্র ধরো সাপোজ 100 জন, আমার ক্লাস নিয়ে আমি মজা পাবো না। কিন্তু আমি যদি দেখলাম, অনেকে বলতে পারে ভাইয়া আপনার মোটিভেশন তো টাকাও হইতে পারে, হ্যাঁ টাকা অবশ্যই, বাট তার চেয়েও বেশি মোটিভেশন পাবো এইসব লং ক্লাসে যখন দেখবো তোমরা অনেক বেশি আছো। সো এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি অ্যাজ এ বড় ভাই, তোমরা একটু সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করো অ্যান্ড শেয়ার করে কমেন্ট সেকশনে একটু জানিয়ে ফেলো ভাইয়া শেয়ার ডান, সো দ্যাট আমি দেখতে পারি আমাদের কোন কোন আমার ছোট ভাই বোনেরা ক্লাসটা শেয়ার করেছে, সেটা যেন আমি নিশ্চিত হইতে পারি। সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে ফেলি করছি অ্যাজ এ বড় ভাই, তোমরা একটু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, রিমি, নিহা, ইভা, তারপর হচ্ছে ইনায়া রহমান। তুমি আমার অনেক পরিচিত একজন মানুষ অ্যাজ এ ফ্রেন্ড ইন ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার থ্রুতে তোমাকে আমি অনেক কমেন্টসে দেখি, বাট তোমার নামটা নিতে গেলে ভাই একটু ফ্ল্যাকচুয়েট হয়ে যায়। ওকে, সো আচ্ছা একটু দ্রুত জয়েন করি সবাই। এই তো জোস, অলরেডি 100 জন যুক্ত হয়ে গেছে, একটু দ্রুত। এই তো যমুনা বেলা বলছে শেয়ার ডান, ঋতু বলছে শেয়ার ডান, একটু দ্রুত ভাইয়া, একটু দ্রুত। আমি জাস্ট প্রথমেই 2-1 মিনিট টাইম নিয়ে নিব এই জন্য যেন তোমরা হচ্ছে কি বলে এটাকে, পরবর্তীতে যারা আসবে তারা যেন আর কি ভুল না করে যে আসলে কোন জায়গা থেকে পড়তে হবে, কি পড়তে হবে। কেমন? সো এই জন্য আমি চাচ্ছি যে দ্রুত ক্লাসটা নিয়ে নেওয়ার জন্য, সরি একসাথে শুরু করার জন্য। কেমন? একসাথে শুরু করতে যাচ্ছি, আমি একটু একসাথে শুরু করতে যাচ্ছি ভাইয়া, একটু দ্রুত। একটু দ্রুত সবাই জয়েন করি, সবাই দ্রুত। আচ্ছা, শেয়ার ডান ভাইয়া, শেয়ার ডান, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, ওকে ফাইন, শেয়ার ডান, শেয়ার অ্যান্ড মেনশন ডান, ফাইন 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 ফাইন। সবাই দ্রুত শেয়ার ডান ভাইয়া, একটু দ্রুত শেয়ার করে ফেলি সবাই। ওকে, তোমরা সবাই শেয়ার করো। ওকে, সো আজকে ভাইয়া যে ক্লাসটার নাম রেখেছি সেটা হচ্ছে বাক্য প্রকরণ। অন্যরা তোমরা এটাকে বাক্য রূপান্তর হিসেবেও চিনতে পারো। আমরা কয়েকটা সেগমেন্টে কথা বলবো, আমি একটু ক্লাসের একটা সেগমেন্ট দেখায় দিই। সবার শুরুতে আমি যেটা নিয়ে কথা বলবো যেন শেষ পর্যন্ত আজকে কি কি পড়াবো সেটার ব্যাপারে একটা তোমরা ধারণা পেয়ে যাও। শুরুতে হচ্ছে একদম আমি কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা আলোচনা করব। কেমন? কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে এটা সম্পর্কে একটা আলোচনা করব। নাম্বার 2তে ভাইয়া হচ্ছে বাক্য প্রকরণের বেসিক জিনিসপত্র দেখাবো। নাম্বার 3তে হচ্ছে আমি যেটা দেখাবো
একদম মেইন যে পড়াগুলো সেগুলো পড়াবো। অ্যান্ড নাম্বার 4-এ আমি হচ্ছে পরীক্ষায় তোমার এটা কিভাবে অ্যান্সার করতে হবে সেই জিনিসটা একদম সুন্দরভাবে দেখাবো। অ্যান্ড এটাকে আমরা বাক্য রূপান্তর হিসেবে চিনবো, বাক্য রূপান্তর। ক্লিয়ার? সো আজকের ক্লাসটা তোমার এই 4টা সেগমেন্টেই হবে। এটা হচ্ছে একটা ক্লাসের মানে পুরো জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো এইভাবে। অ্যান্ড এটার জন্য তোমাকে শেষ পর্যন্ত থাকতে হবে। অনেকের টেনশন আছে, ভাইয়া পড়া জমে গেছে, কি করব, কিভাবে আগাবো, কি করব না করবো বুঝতে পারছি না, তাদের জন্য আজকের ক্লাসটা একদম ব্লেসিং। কেন ব্লেসিং বললাম? তুমি এক ক্লাসে বসে একটা টপিকের একদম A to Z তুমি শেষ করতে পারবা ইনশাল্লাহ। এখান থেকে ফুল মার্কস তুমি কভার করতে পারবা। কেমন? সো সবাইকে যুক্ত হয়েছি, সবাই ক্লাসটা শেয়ার করে দিই, সবাই একসাথে ভাইয়া, একটু দ্রুত একটু দ্রুত। ওকে, আমরা পড়ায় একটু চলে আসি, গ্র্যাজুয়ালি আমরা একটু পড়ার দিকে ঢুকে যাই। খেয়াল করি আমাদের ক্লাসের নাম হচ্ছে বাক্য। এখন আমি যদি তোমাদেরকে কোয়েশ্চেন করি, বলো তো বাক্য কি, বাক্য কাকে বলে? তোমরা হয়তো বা কেউ এমন এমন করবা, কেউ ভাববা যে হোয়াট ইজ সেন্টেন্স, ভাই এটা কিভাবে হয়, এটা কিভাবে কাজ করে। তোমাদের জাহিদ ভাই আজকের ক্লাস তোমাদেরকে দেখাবে যে এই বাক্যটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে হয়। একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকে মায়ের ভাষা শিখে দেন একটা ভাষায় মানে একটা ভাষা শিখে যায়। একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে কিন্তু জাস্ট একটা ওয়া ওয়া সাউন্ড করে। তারপর সে একটু বড় হওয়ার পর আমার মতো এভাবে এসে ক্লাসও নেয় এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় পদে গিয়ে অনেক সুন্দর সুন্দর কথাও বলতে পারে। ঠিক আছে, বিভিন্ন পদে বসে তারা সুন্দর সুন্দর ভাষায় কথা বলে। তার মানে তার জন্মগ্রহণের পরে যে ওয়া ওয়াও যে শব্দটা, এইটা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সুন্দর একটা ভাষায় পরিণত হওয়ার যে ক্রাইটেরিয়াটা আছে, এই ক্রাইটেরিয়ার মাধ্যমেই কিন্তু একটা বাক্য রূপান্তরিত হয়। আমরা পুরো জিনিসগুলো প্রসেসগুলো আমি তোমাদেরকে এখন দেখাবো। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আজকের ক্লাসের প্রথম শর্ত হচ্ছে ভাইয়া যখন পড়াবো তখন কনসেন্ট্রেশন থাকবে আমার দিকে, তখন লিখবা না কেউ। একটু সুযোগ থাকলে পরে লিখবা, অথবা যদি মিসও করে ফেলো এই ক্লাস রেকর্ড থাকবে, লাগলে রিকভারি করবা। আগে মাথায় পরে খাতায়। ওকে, সো সবাই একটু দ্রুত ক্লাসটা একটু শেয়ার করে ফেলি অ্যান্ড ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে ফেলি। ধরো লাস্ট ডিসেম্বরের 10 তারিখে, সরি এটা কি মাস চলে, তোমার অক্টোবরের 10 তারিখে আমার ভাগিনা জন্মগ্রহণ করে। সে যখন পৃথিবীতে আসে সে কিছু আওয়াজ করে, ওয়া ওয়া ওয়া, এভাবে। সে জন্মগ্রহণের পরেই সে কি করে, এ ওয়া ওয়া সাউন্ড করে বা কান্না করে। সেমভাবে তোমাদের যে কোনো শিশু বাচ্চা যখন পৃথিবীতে আসে তারাও কিন্তু সেই সাউন্ডটাই করে। বাট ফ্যাক্ট হচ্ছে, এটা আমি কেন বললাম, এই যে তার যে ওয়া ওয়া সাউন্ডটা কিংবা এ উ আ উ, আমরা যে সাউন্ডে বলি না কেন, প্রত্যেকটা সাউন্ডকে আমরা বলবো ধ্বনি। কি বলবো বলো তো? ব্যাকরণের ভাষা এটাকে আমরা বলবো ধ্বনি। কি বলবো বলো? পৃথিবীতে যত সাউন্ড আছে, যত মানে সাউন্ড, এগুলোকে আমরা কি বলবো? আওয়াজ। এগুলোকে আমরা বলবো ধ্বনি। আর এই ধ্বনিটাকে যখন আমরা লিখে প্রকাশ করতে পারবো এটাকে আমরা বলবো বর্ণ। খুবই শর্টকাট কথাবার্তা। যখন এই ধ্বনিটাকে আমি লিখে প্রকাশ করতে পারবো তখন সেটা হয়ে যাবে বর্ণ। ধরো আমি বললাম আ, এখন দেখো আ একাধারে একটা আওয়াজ, তাই না? আ একটা আওয়াজ। সেম ভাবে আমি যদি এটাকে লিখে প্রকাশ করি তাহলে এটা হয়ে গেল একটা তোমার বর্ণ। আমি বললাম ই, দেখো এটা একটা তোমার লিখে প্রকাশ করা যায় এই শব্দটাকে, তাহলে এটাও হয়ে গেল একটা বর্ণ। সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেই শব্দটাকে, যে সাউন্ডটাকে, যে আওয়াজটাকে লিখে প্রকাশ করা যায় সেটাই কিন্তু তোমার বর্ণ। অ্যান্ড মানুষের মুখ থেকে যে জিনিসটা বের হবে সেটাই কিন্তু হচ্ছে তোমার ধ্বনি। তুমি ধ্বনি এবং বর্ণটা বুঝতে পারছি? যখন ধ্বনিটাকে আমরা লিখে প্রকাশ করব সেটাই বর্ণ, যখন মানুষের মুখ থেকে শব্দ বের হবে সেটাই তোমার একটা ধ্বনি, যখন সেই ধ্বনিটাকে লিখে প্রকাশ করব সেটাই একটা বর্ণ। এখন আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও তোমরা ভাইয়া, সকল বর্ণই কি ধ্বনি কিংবা সকল ধ্বনি কি বর্ণ? না। ধরো আমি বললাম এ, হোয়াট ইজ এ? এই যে এ যে বললাম, এই এটা কি কোনো বর্ণ? একেবারেই না। কেন না? কারণ আমরা বাংলা বর্ণমালায় এ বলতে কিন্তু কোনো বর্ণ দেখি না। কারণ বাংলা বর্ণমালায় বর্ণ আছে 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, টোটালি 50টি বর্ণ আছে, যেখানে তোমার এ বলতে কোনো বর্ণ নাই। তার মানে সকল বর্ণই কিন্তু তোমার, সকল ধ্বনিই কিন্তু তোমার বর্ণ নয়, কিন্তু এ কিন্তু একটা সাউন্ড, তার মানে সকল বর্ণই একটা ধ্বনি।
ক্লিয়ার? ধ্বনি এবং বর্ণের কনসেপ্ট কি সবাই বুঝতে পারছি? আমাকে একটু বলো ভাইয়া, ধ্বনি এবং বর্ণের কনসেপ্ট সবাই ধরতে পারছি? সবাই যারা এখনো ভাইয়া ক্লাসটা শেয়ার করো নাই, আমি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আজকের ক্লাসটা তোমার লাইফের বাংলা ব্যাকরণের একটা চেঞ্জ এনে দিবে ইনশাল্লাহ। অ্যান্ড ব্যাকরণের ব্যাপারে তোমার একটা ধারণা চেঞ্জ করে দিবে, আমি এটা প্রমিস করে তোমাকে বলতেছি। তোমরা অনেকে ভাবতেছো ভাইয়া ব্যাকরণটা খুবই কঠিন, খুবই হার্ড, এটা আমরা পড়তে পারি না, কিভাবে শিখবো, এটা কেমনে মুখস্থ করবো? নো নিড, তুমি বুঝো ভাইয়া, প্রত্যেকটা জিনিস বুঝো, বুঝার ব্যাপার আছে। তুমি বুঝা পড়ো, তুমি ভালো করবা, আমি প্রমিস করে বলতেছি, তুমি বুঝো, ভালো করবা। আজকে আমরা ব্যাকরণ শিখবো না, ব্যাকরণ নিয়ে খেলবো আজকে। খেয়াল করি ভাইয়া, তার মানে ধ্বনিবর্ণ ক্লিয়ার? আমি একটু কমেন্টস দেখতে চাই, একটু তোমাদের কমেন্টস দেখতে চাই। ধ্বনিবর্ণটা ক্লিয়ার? ধ্বনি এবং বর্ণ ক্লিয়ার? একটু বলো ভাইয়া, একটু বলো ধ্বনি এবং বর্ণ ক্লিয়ার? আমাকে একটু কমেন্টস করো, ধ্বনি এবং বর্ণ ক্লিয়ার? আমাকে একটু কমেন্টস করো, ধ্বনি এবং বর্ণ ক্লিয়ার? ধ্বনি এবং বর্ণ ক্লিয়ার? ধ্বনি এবং বর্ণ ক্লিয়ার? একটু বলো ভাইয়া, ধ্বনি এবং বর্ণ ক্লিয়ার? আচ্ছা, ধ্বনি এবং বর্ণ ক্লিয়ার? ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করো, বসের ক্লাসটা শেয়ার করে দাও। হৃদয় ভাইয়া তুমি একটু শেয়ার করে দিও। আচ্ছা, যাই হোক, একটু ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া প্লিজ, সবার প্রতি ভাইয়ার রিকোয়েস্ট, একটু রিকোয়েস্ট ভাইয়া। ব্যাকরণের ব্যাপারে আজকে তোমাদের ধারণা চেঞ্জ হবে, হইতেই হবে। ওকে, এবার আসি ভাইয়া, এই ধ্বনি বা বর্ণ, ধরো আমরা অনেকগুলা বর্ণকে পাশাপাশি লিখব। ধরো ভাইয়া বললাম এই যে ক একটা বর্ণ না? এক্স্যাক্টলি। ল একটা বর্ণ। সেম ভাবে যদি বললাম ম, এটাও কি একটা তোমার বর্ণ। তার মানে এই যে বর্ণগুলাকে আমি যখন পাশাপাশি লিখে দিব, তখনই সেটা একটা শব্দ হয়ে যাবে। বুঝতে পারছি? এই বর্ণগুলাকে যখন তুমি পাশাপাশি লিখে দিবা, তখন একটা শব্দ হয়ে যাবে। এই শব্দগুলাকে যখন, অনেকগুলা শব্দকে একসাথে যখন তুমি আবার পাশাপাশি লিখে দিবা, তখন সেটা একটা তোমার বাক্য হয়ে যাবে। সেটা একটা তোমার বাক্য হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পারছি ভাইয়া? একটু বলো, আমি কি বোঝাতে পারছি? তার মানে যখনই এই কলমটাকে তুমি পাশাপাশি লিখবে, একটা বাক্য হয়ে যাবে। আবার এই বাক্যটা যখন তুমি অনেকগুলা বাক্য একসাথে যখন আবার পাশাপাশি লিখে দিবা, তখন সেটা একটা ভাষা হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো? ভাষা হয়ে যাবে। ক্লিয়ার? সুতরাং তোমরা একটু আমাকে বলো, এই ধ্বনি থেকে বর্ণ, বর্ণ থেকে হয়ে গেল তোমার একটা শব্দ, অ্যান্ড শব্দ থেকে হয়ে গেল একটা বাক্য, বাক্য থেকে হয়ে গেল ভাষা। ধরো আমি বললাম আমি কলম দিয়ে লিখি, এটা একটা বাক্য, ঠিক আছে? অ্যান্ড দেন এটা তুমি প্রকাশ করলে, এটা তোমার ভাষা, বাংলা ভাষায় প্রকাশ করলে, এটা তোমার একটা ভাষা। এখন আসো, আজকের টপিকটা হচ্ছে আমাদের কি বলতো? এই বাক্য। আজকের টপিকটা আমাদের কি বলতো ভাইয়া? বাক্য। কেমন? আজকের টপিকটা হচ্ছে আমাদের বাক্য। ওকে, সুতরাং এই বাক্যটা হচ্ছে আমরা কি ডিটেলসে দেখব। এখন আমরা মেন পড়ায় চলে যাব। আমরা একদম বেসিক আলোচনা করছি। তার আগে তোমরা সবাই ক্লাসটা শেয়ার করো, একটু দ্রুত সবাই ক্লাসটা শেয়ার করে দাও, অ্যান্ড আমাকে একটু কনফার্ম করে ফেলো যে ভাইয়া ক্লাস শেয়ার ডান। কেমন? একটু সবাই একসাথে ক্লাসটা একটু শেয়ার করে আমাকে একটু জানাও ভাইয়া শেয়ার ডান। একটু সবাই একসাথে। ভাইয়া কেমন আছেন? নাইম ভালো আছি ভাইয়া। একটু সবাই একসাথে ক্লাসটা শেয়ার করে দিয়ে আমাকে একটু জানাও ভাইয়া শেয়ার ডান। ওকে, এবার আসি ভাইয়া, আমাদের পরীক্ষায় কোশ্চেন কেমনে আসবে? বাক্যের ধরো অনেকগুলা তোমার কি থাকবে বলো তো? প্রকারভেদ, ক্লাসিফিকেশন থাকবে। ধরো এই একটা বাক্য, ধরো আমি এটাকে ধরে নেই বোঝার সুবিধার্থে এ, এটা হচ্ছে বি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে, এটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। সবাই একটু খেয়াল করি ভাইয়া, আজকের ক্লাসটা ইউনিক করবো আমরা ইনশাল্লাহ। এখন একটু দেখো তো, এই কোয়েশ্চেন প্যাটার্নে এখানে আছে কি বলতো? এ। যে বাক্যটা এখানে আছে, ধরে নিচ্ছি এই বাক্যটা হচ্ছে এ বাক্য, অ্যান্ড এখানে যে বাক্যটা আছে এটা হচ্ছে ধরো বি বাক্য। পরীক্ষায় তোমাদেরকে এ বাক্য দিয়ে বলবে যে বি বাক্যে রূপান্তর করো। কি করো বলো তো? রূপান্তর করো। আমি বুঝাইতে পারছি? এ বাক্য দিয়ে বলবে বি বাক্যে রূপান্তর করো। এটাই হচ্ছে পরীক্ষার প্যাটার্ন, আর কিছু না। পরীক্ষা থাকবে এ বাক্য, অ্যান্ড পরীক্ষায় তোমাকে বলবে বি বাক্যে রূপান্তর করো।
ক্লিয়ার? এখন তুমি যদি নাই বুঝো এ বাক্যটা দেখতে কেমন, বি বাক্যটা দেখতে কেমন, এটা কি খায় না মাথায় দেয়, বা এটার স্ট্রাকচারটা কি, তাহলে কি তুমি রূপান্তর করতে পারবা আদৌ? বলো তো, তুমি কি আদৌ রূপান্তর করতে পারবা না। অনেক ক্লাসেই অনেক করছে, আমি সমালোচনা করতেছি না, এটা বোঝার জন্য বলতেছি, অনেক জায়গায় দেখবা ডিরেক্টলি বাক্য রূপান্তর শিখায়, বাট ফ্যাক্ট ইজ ভাই, একটা স্টুডেন্ট যদি বাক্যকে নাই চিনে সে কিভাবে রূপান্তর করবে? সে যদি নাই বোঝে হোয়াট ইজ এ, হোয়াট ইজ বি, সে কিভাবে এ কে বিতে ট্রান্সফর্ম করবে? সে পারবে না সেইটা। এই জন্য আজকের ক্লাসে আমরা আগে শিখবো বাক্য জিনিসটা আসলে কি, কোনটা কিভাবে কাজ করে, কেমন, কোনটা কিভাবে কাজ করে। আমাদের 200 জন প্রায় চলে আসছে, তোমরা একটু দয়া করে একটু শেয়ার করে দিও ভাইয়া, প্লিজ একটু শেয়ার করে দাও। আমি তোমাদের থেকে আর কিছু চাই না, এই যে ভাইয়ার যে উদ্যম বা ভাইয়ার যে এনার্জেটিক একটা তোমাদের সামনে একটা এক্সপ্রেস করছি, এটা শুধুমাত্র পাচ্ছি তোমরা ক্লাসে অনেক বেশি যখন পার্টিসিপেট থাকবা আছো, ততক্ষণ পর্যন্ত ভাইয়ার এই এনার্জি ভাবটা থাকবে, মোটিভেশন কাজ করবে না আমাকে 200 স্টুডেন্ট দেখছে, আমাকে 300 স্টুডেন্ট দেখছে। সো তোমরা এই জায়গা থেকে ক্লাসটা একটু শেয়ার করে দিও, কেমন? আচ্ছা, একটু সবাই শেয়ার ডান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা এই জায়গাটা একটু আমরা দেখে আসি, একটু ভালো। আচ্ছা, আমি নেক্সট পেজে চলে যাই, এই জায়গাটা একটু আমরা দেখবো। ওকে, এখন আসো আমরা মোটামুটি বাক্যের সংজ্ঞাটা কি লিখতে পারি বলো তো ভাইয়া? কতগুলো আমরা বাক্যের সংজ্ঞাটা কি দিতে পারি বলো? বাক্যের সংজ্ঞাটা যদি দেই, কতগুলো পদ যখন, পদ কিংবা পদ সমষ্টি একসাথে বসে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, আমি পুরোটা লিখলাম না, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, তখন আমরা তখন আমরা সেটাকে কি বলবো? বাক্য বলবো। ক্লিয়ার? তার মানে কতগুলো পদ যখন একসাথে বসে যখন মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করবে। আচ্ছা, যখন তোমার কতগুলো, ফাইন, খেয়াল করি, যখন তোমার কতগুলো পদ একসাথে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, তাকে আমরা কি বলবো বলো তো? বাক্য বলবো। ক্লিয়ার? তাকে আমরা বাক্য বলবো। ওকে, ঠিক আছে। তার মানে এখানে একটা জিনিস মাথায় রাখবা, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে হবে। ওকে, যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ না করে তাহলে সেটা একটা সার্থক বাক্য হবে না, বা সেটা একটা ক্লিয়ার বাক্য হবে না। বুঝাইতে পারছি? আচ্ছা, ওকে, এবার আসো, যদি বলে ভাষার মূল উপাদান কি, কি বলবা বলো তো? ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান কি? মূল উপাদান কে কে পারো একটু কমেন্টস করো তো। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপকরণ কি বলো তো? কে কে পারো? ভাষার মূল উপাদান কি, ভাষার মূল উপকরণ কি, একটু বলো তো। কে কে পারি? কে কে পারি আমরা? ভাষার মূল উপাদান এবং ভাষার মূল উপকরণ কে কে পারি আমরা? একটু বলো তো, একটু বলো। ওয়ালাইকুম আসসালাম। দেখো, ভাষার মূল উপাদান হচ্ছে তোমার ধ্বনি। কি বললাম বলো তো? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, ভাষার মূল উপকরণ হচ্ছে তোমার বাক্য। এখন একটু খেয়াল করি, উপাদান, উপাদানের দ লিখতে তোমার উপাদান লিখতে একটা দ আছে, আর পরের বর্ণটাই কিন্তু ধ। তারপরে এটা মনে রাখা, এটা টেকনিক। ভাষার মূল উপাদান জানতে চাইলে সেটা দিবা ধ্বনি। উপকরণ লিখতে একটা ক আছে, বাক্য লিখতে একটা ক আছে, এটা আরেকটা টেকনিক। তার মানে যদি বলে ভাষার মূল উপকরণ কি, সেটা হচ্ছে বাক্য। ক্লিয়ার? ওকে ফাইন। এখন আসি আমরা যে জিনিসটা দেখব, ধরো আমি বললাম একটা বাক্যের দুইটা অংশ থাকে, অংশের দিক থেকে বাক্যের অংশগত হচ্ছে দুই প্রকার, অংশের দিক থেকে দুই প্রকার, কিংবা দুইটা অংশ থাকে বাক্যের। কয়টা অংশ বলো তো? দুইটা অংশ থাকে। এই অংশগুলার একটার নাম হচ্ছে তোমার উদ্দেশ্য, একটার নাম কি? উদ্দেশ্য। অ্যান্ড আরেকটার নাম হচ্ছে তোমার বিধেয়। ক্লিয়ার? একটার নাম উদ্দেশ্য অ্যান্ড আরেকটার নাম হচ্ছে তোমার বিধেয়। ক্লিয়ার? একটা বাক্যের দুইটা অংশ থাকে, একটার নাম হচ্ছে উদ্দেশ্য অ্যান্ড আরেকটার নাম হচ্ছে তোমার বিধেয়।
এখন ফ্যাক্ট হচ্ছে এই উদ্দেশ্যটা আসলে কি, এই উদ্দেশ্যটা আসলে কি, বাক্যের যে অংশটাকে উদ্দেশ্য বলি আমরা, এটার ব্যাপারে যদি আমি বলি, ধরো একটা বাক্যে যাকে সম্বন্ধ করে কোনো কিছু বলা হয় সেটাই হচ্ছে উদ্দেশ্য। এখন ধরো আমি বললাম ছেলেটি খেলছে, ধরো আমি বললাম যে ছেলেটি খেলছে, ছেলেটি খেলছে, তাই না? ধরো ভাইয়া বললাম ছেলেটি খেলছে, কেমন? ছেলেটি খেলছে। ওকে, এখন একটু খেয়াল করি এই জায়গাটা ভাইয়া, ছেলেটি খেলছে। এখন একটু সবাই খেয়াল করো, এখানে কার সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে? ছেলে সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে। তার মানে এই ছেলেটা হচ্ছে তোমার একটা উদ্দেশ্য। ক্লিয়ার? এই ছেলেটা হচ্ছে কি তোমার উদ্দেশ্য। আমি যদি সেম বাক্যটাই যদি আবার নিচে লিখি যে ছেলেটি পড়ছে, ধরো আমি বললাম এখানে ছেলেটি পড়ছে। এখন দেখো একটু, এখানে যে জিনিসটা হচ্ছে, আমি বললাম ছেলেটি পড়ছে, এখন বিধেয় কোনটা? আমরা তো উদ্দেশ্য পেলাম যে যাকে সম্বন্ধ করে কোনো কিছু বলা হয় সেটাই উদ্দেশ্য। এখন উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে সেটাই হচ্ছে বিধেয়। কি বলছি বলো? উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে সেটাই হচ্ছে বিধেয়। উদ্দেশ্য সম্পর্কে কি বলা হচ্ছে? ছেলেটি পড়ছে, এই পড়ছেটা হচ্ছে বিধেয়, এই খেলছেটা হচ্ছে বিধেয়। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে কি বলতো? বিধেয়। তার মানে একটা বাক্যের দুইটা অংশ থাকবে। কয়টা অংশ? দুইটা অংশ। একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। অ্যান্ড ফ্যাক্ট হচ্ছে উদ্দেশ্য কোনটা? যাকে সম্বন্ধ করে কোনো কিছু বলা হবে সে হচ্ছে উদ্দেশ্য। অ্যান্ড বিধেয় কোনটা? উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে সেটাই হচ্ছে তোমার বিধেয়। কনসেপ্ট ক্লিয়ার? সুতরাং আমরা যেটা পাচ্ছি, একটা বাক্যের দুইটা অংশ থাকবে, উদ্দেশ্য, বিধেয়। উদ্দেশ্য কোনটা? যাকে সম্বন্ধ করে কোনো কিছু বলা হবে সেটা উদ্দেশ্য। এটাকে ইংরেজিতে বলে সাবজেক্ট। সাবজেক্ট কি বলে বলো তো? সাবজেক্ট কিংবা কর্তা। কর্তা। ক্লিয়ার? এটা হচ্ছে বিধেয়। আমাকে একটু বলো, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? একটু আমাকে বলো, এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? উদ্দেশ্য কোনটা? যাকে সম্বন্ধ করে কোনো কিছু বলা হবে সেটা উদ্দেশ্য। এটাকে ইংরেজিতে বলে সাবজেক্ট। সাবজেক্ট কি বলে বলো তো? সাবজেক্ট। ওকে, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ, আমাকে একটু বলো ভাইয়া, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? আমাকে একটু বলো, একটু বলো, একটু বলো ভাইয়া, এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা, এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু বলো। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? এ পর্যন্ত সবাই বুঝতে পারছি? জি ভাইয়া ক্লিয়ার, ফাইন। রুবি, বাকিরা ক্লিয়ার? ক্লাসটা একটু শেয়ার করে দাও যেন আমরা সবাই একসাথে ক্লাসটা করতে পারি। সবাই দ্রুত। ক্লিয়ার ভাইয়া, ফাইন। ওকে ভাইয়া, ক্লিয়ার। ওকে, আচ্ছা। এবার আসি, আমরা যে বাক্যটাকে দেখো, একটা শিশু যখন মায়ের কোল থেকে যে সাউন্ডটা শিখে আসে, এটা কি ধরো পাশাপাশি বসাইলে একটা শব্দ হয়ে যায়, কিন্তু এই শব্দগুলো যখন জাস্ট পাশাপাশি বসাই দিলে কি একটা বাক্য হয়ে যায়? না, সবকিছুর কিছু প্যাটার্ন আছে, সবকিছুর প্যাটার্ন আছে, সবকিছু কাজের কিছু নিয়ম আছে। সেম ভাবে ব্যাকরণেরও কিছু প্যাটার্ন আছে। আমি যদি বলি একটা বাক্য জাস্ট পাশাপাশি বসলেই সেটা বাক্য হয়ে যায় না, রেদার সেই বাক্যটা তোমার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে হবে। এখন সম্পূর্ণ মনের ভাব কিভাবে প্রকাশ করবে? সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করার কয়েকটা ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমরা একটু দেখবো। অ্যান্ড সম্পূর্ণ মনের ভাব যদি প্রকাশ করে তাহলে তাকে কি বলবে? সেটাকে আমরা সার্থক বাক্য বলবো। তাই কি বলে বলো তো? সার্থক বাক্য। তার মানে একটা সার্থক বাক্য হওয়ার জন্য তিনটা গুণের প্রয়োজন। কয়টা গুণ? তিনটা গুণ। একটা সার্থক বাক্য হওয়ার জন্য তিনটা গুণের প্রয়োজন, তিনটা গুণ লাগবে। এই গুণগুলার প্রথমটার নাম যদি আমি বলি, একটা হচ্ছে তোমার আকাঙ্ক্ষা। একটা গুণের নাম যদি আমি বলি সেটা হচ্ছে তোমার আকাঙ্ক্ষা। সেম ভাবে যদি আরেকটা গুণের নাম বলি সেটাকে আমরা বলতে পারি আসক্তি। অ্যান্ড থার্ডলি আমি যেটা বলতে পারি সেটার নাম হচ্ছে তোমার যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আমি বুঝতে পারছি? তার মানে একটা বাক্য সার্থক হওয়ার জন্য, একটা বাক্য পরিপূর্ণ হওয়ার জন্য তিনটা গুণের প্রয়োজন। সে তিনটা কি কি?
আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। গট ইট? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন আসে ভাইয়া, হোয়াট ইজ আকাঙ্ক্ষা? আকাঙ্ক্ষাটা কি? এগুলো আমরা উদাহরণ দিয়ে শিখবো, কেমন? ধরো আমি একটা বাক্য লিখি তোমাদের জন্য। আমি বললাম আমি এ প্লাস পেয়ে, এখন একটু খেয়াল করি ভাইয়া, এই যে এ বাক্যটা লিখার পরে তোমরা অনেকে হাঁ করে তাকে আসো, ভাইয়া আমি এ প্লাস পেয়ে তারপর কি হবে? এই যে তোমার যে জানার একটা ইচ্ছা জাগছে না, এই তোমার মনের ভিতরে যে জানার যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। তার মানে আমি এ প্লাস পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আমি এ প্লাস পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমি এ প্লাস পেয়ে ডিইউতে চান্স পাবো ইনশাল্লাহ। ওকে, সো এই যে ভাইয়া লিখলাম এটা আমি এ প্লাস পেয়ে। এখন এই যে আমি এ প্লাস পেয়ের পর যে একটা অংশ থেকে যায় যে আমি এ প্লাস পেয়ে কি করবো, এই যে ডিইউতে চান্স পাবো, এই অংশটা শোনার যে ইচ্ছা, এটাকে আমরা বলবো আকাঙ্ক্ষা। ক্লিয়ার ভাইয়া? এটাকে আমরা বলবো আকাঙ্ক্ষা। ক্লিয়ার? এবার আসি আসক্তিটা কি। ধরো আমি বললাম করি নামার চেষ্টা, করি, একটা বাক্য লিখলাম। ধরো আমি বললাম করি নামাজ চেষ্টা 5 পড়ার ওয়াক্ত আমি। কি লিখলাম বলতো? করি নামাজ চেষ্টা 5 পড়ার ওয়াক্ত আমি। হ্যাঁ, পড়ার, এটা কি বললাম? পড়ার। খেয়াল করি, একটু খেয়াল করি, পড়ার। ওকে, একটু খেয়াল করি এই জায়গাটা। এই যে আমি বললাম করি নামাজ চেষ্টা 5 পড়ার ওয়াক্ত আমি। একটু বলো না ভাই, বলো তো ভাইয়া এই বাক্যটা দেখতে কেমন জানি লাগছে না? মাতাল লাগছে না? আচ্ছা, সো দেখো এই যে আমি করি চেষ্টা ওয়াক্ত 5 নামাজ, বা ভাইয়া যেভাবেই লিখছি কিনা, এটা কিন্তু তোমার সঠিক ফরমেশন হয় নাই একটা বাক্যের। তার মানে একটা বাক্য সার্থক হওয়ার জন্য তার কিছু গুণ দরকার। তার মধ্যে আসক্তি হচ্ছে এমন একটা গুণ, যে গুণটা কিনা তোমার বাক্যের প্রত্যেকটা পদ, এই যে এগুলাকে একটা পদ বলে, শব্দগুলা যখন বাক্যে ব্যবহৃত হয় সেগুলাকে আর শব্দ বলবো না আমরা, সেগুলোকে এক একটা পদ বলবো। পদ, করি একটা পদ, নামাজ একটা পদ, চেষ্টা একটা পদ। সো এই বাক্যের প্রত্যেকটা পদ সুবিন্যস্ত কিংবা সুশৃঙ্খল ভাবে যখন পাশাপাশি বসবে, তখন বাক্যের একটা মানে আসক্তি গুণ থাকবে এবং সার্থক বাক্য হবে। কিন্তু যদি একটা বাক্য তোমার সুশৃঙ্খল ভাবে যদি পাশাপাশি না বসে, এলোমেলো ভাবে যদি বসে, তাহলে বাক্যটা সার্থক হয় না। তখন বাক্যটা কি হয়? তার আসক্তির গুণের অভাবটা হারিয়ে ফেলে, মানে আসক্তির অভাব হারিয়ে ফেলে, যে গুণটা থাকার কথা সেটার অভাব হয়। সুতরাং এই যে এটাকে যদি আমি সাজিয়ে লিখি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, এই যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কেমন? পড়ার চেষ্টা করি। সুতরাং এই যে সাজিয়ে যে লিখলাম, এটাই হচ্ছে তোমার সে আসক্তি গুণটা ফিরে পেল। তার মানে বাক্যের তোমার এই গুণ যেটা আছে, এটা যখন এলোমেলো থাকবে তখন সেটা তার আসক্তির গুণকে হারিয়ে ফেলে। সুশৃঙ্খল ভাবে পদবিন্যস্ত থাকতে হবে প্রত্যেকটা পদকে, আদারওয়াইজ এটা তোমার সার্থক বাক্য হবে না। ক্লিয়ার? এবার আসি লাস্ট ওয়ান, যেটাকে আমরা বলবো যোগ্যতা। যোগ্যতাটা কি? যোগ্যতাটা হচ্ছে, ধর আমি যদি একটা এক্সাম্পল দেই, হাতি আকাশে উড়ে। এই যে হাতি আকাশে উড়ে, এটা হচ্ছে একটা তোমার ভুল একটা বাক্য। হাতি আকাশে ওড়ে, এটা কি কখনো আকাশে উঠতে পারে? এই যে আবল তাবল বলা, যেটাকে মানে একটা বাক্যের প্রত্যেকটা পদের সাথে যে একটা ভাবগত মেলবন্ধন থাকা দরকার, এই মেলবন্ধন যদি না থাকে একটা পদের সাথে আরেকটা পদের, হাতির সাথে ওড়ার কি কোনো সম্পর্ক আছে? হাতি কি উঠতে পারে না। এখানে বলতে হবে পাখি আকাশে উড়ে। কিংবা ধরো আমি বললাম বর্ষার প্লাবনে, বর্ষার রৌদ্রে বন্যা হলো। ধরো আমি বললাম বর্ষার রৌদ্র প্লাবন সৃষ্টি
সৃষ্টি করে। খেয়াল করি, বর্ষার রৌদ্র প্লাবন সৃষ্টি করে। এই বাক্যটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? বর্ষার রৌদ্র কি কখনো প্লাবন সৃষ্টি করতে পারে? না, এটা হবে বর্ষার বৃষ্টি প্লাবন সৃষ্টি করে। বর্ষার বৃষ্টি প্লাবনটা সৃষ্টি করবে। ক্লিয়ার? সুতরাং এখানে যোগ্যতাটা যেটা বোঝায় সেটা হচ্ছে একটা বাক্যের মধ্যে যে পদগুলো আছে পদগুলোর একটা ভাবগত একটা মেলবন্ধন থাকতে হবে, একটা কানেকশন থাকতে হবে। হাতির সাথে যেমন ওড়ার সম্পর্ক নাই, রৌদ্রের সাথে তেমনিভাবে প্লাবনের সম্পর্ক নাই। সো এই জায়গায় তোমাকে বুঝতে হবে যে বাক্যের পদগুলো একটা আরেকটার সাথে কতটুকু কানেক্টেড, কতটুকু মিলছে। তুমি জাস্ট একটা বাক্য একটা পদ বসিয়ে দিলা অ্যান্ড সেটা অর্থ দিয়ে দিবে, এমন কিন্তু হয় না। সো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। সো এ পর্যন্ত বাক্যের যে একটা সার্থক বাক্যে যে তিনটা গুণ থাকা প্রয়োজন, এই তিনটা কি সবাই বুঝতে পারছি? আমাকে একটু বলো। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, তিনটা কি বুঝতে পারছি আমরা? একটু আমাকে বলো তো, সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার ভাইয়া? কারো কোনো কোয়েশ্চেন? ওকে ভাইয়া, ক্লিয়ার, ফাইন ফাইন। তার মানে আমরা আকাঙ্ক্ষা, আসক্তির, যোগ্যতা তিনটা পেয়ে গেলাম, রাইট? এবার আসো ভাইয়া, আমরা যে জিনিসটা এবার দেখব, এবার আমরা যে জিনিসটা দেখব এখানে একটা ক্লাসের একটা সেগমেন্ট আমরা পরে শিখব, সেটা হচ্ছে যোগ্যতার কিছু জিনিসপত্র আমাকে মাথায় রাখতে হবে। কিসের বলো তো? এই যোগ্যতার কিছু জিনিসপত্র আমাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ক্লাসের একদম শেষে পড়ব, আমাকে তোমরা মনে করায় দিবা, কেমন? এই সেগমেন্টটা আমরা ক্লাসের শেষের দিকে দেখব, যোগ্যতার এই সেগমেন্টটা ক্লাসের শেষের দিকে দেখব, আমাকে মনে করায় দিও। ওকে, এবার আসি, আমরা যদি জাস্ট তোমার একটা সার্থক বাক্যের গুণ দেখলাম, এখন এই জায়গায় যদি আমরা কিছু জিনিস খেয়াল করি, যেমন দেখো একটা বাক্যের প্রকারভেদের জায়গাটা যদি একটু আমরা দেখি, গঠনগত দিক থেকে কে বলতে পারবা বলো তো? গঠনগত দিক থেকে একটা বাক্য কত প্রকার? গঠনগত দিক থেকে কত প্রকার একটা বাক্য? গঠনগত যে শ্রেণী বিভাগ, এই জায়গা থেকে একটা বাক্যের প্রকার কত, কে বলতে পারবা? দেখি বলো তো একটু, গঠনগত শ্রেণী বিভাগ কতটি একটু বলো। ওকে, গঠনগত শ্রেণী বিভাগ কত বলো তো? আচ্ছা, একটা বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ কত একটু বলো। 11টা। ওকে, একটা বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ কত? বনি ভাই গেছে নাকি? ও, ভালো হয়েছে। গঠনগত শ্রেণী বিভাগ কত প্রকার একটু বলো। গঠনগত শ্রেণী বিভাগ কত প্রকার বলো তো ভাইয়া? গঠনগত শ্রেণী বিভাগ একটু দ্রুত। 3 প্রকার, এক্স্যাক্টলি। এই গঠনগত শ্রেণী বিভাগ হচ্ছে তোমার 3 প্রকার। এখন আসো, এই 3 প্রকারের মধ্যে আমরা শুরুতে যেটা দেখব সেটার নাম হচ্ছে তোমার সরল বাক্য। সরল বাক্য, যারা একবার ক্লাসটা দেখছো আবার করো, একদম ক্লিয়ার হয়ে যাবে। পরেরটা হচ্ছে জটিল বাক্য, নতুন নতুন কিছু জিনিসপত্র শিখতে পারবে একটু হইলেও। পরে হচ্ছে জটিল বাক্য কিংবা মিশ্র বাক্য। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে তোমার সরল, জটিল, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে তোমার সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য।
সরল বাক্য, জটিল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, অ্যান্ড থার্ড হচ্ছে তোমার যৌগিক বাক্য। ক্লিয়ার? সো এই তিনটা প্রকার ভেদ আমরা দেখব। আচ্ছা, এবার আমরা যদি শুরুতে সরল বাক্যটা যদি দেখে আসি, দেখো তো সরল বাক্যটা কিভাবে কাজ করে, একটু খেয়াল করি সবাই। সরল বাক্যটা কিভাবে কাজ করে একটু সবাই খেয়াল করি। দেখো সরল বাক্য, সবাই হেডলাইন দাও। সরল বাক্যটা আমরা কিভাবে চিনব? ওই যে ভাইয়া প্রথমে বলছিলাম এ বাক্যকে বি বাক্যে যদি ট্রান্সফর্ম করতে হয় তাহলে কি তোমাকে বুঝতে হবে যে এ বাক্যটাকে তোমাকে চিনতে হবে অ্যান্ড বি বাক্যটাও তোমাকে চিনতে হবে, অ্যান্ড দেন তুমি এটাকে ট্রান্সফর্ম করতে পারবা। আদারওয়াইজ তুমি এ বাক্যকে বি বাক্যে তুমি রূপান্তর করতে পারবা না। প্রথমত হচ্ছে যদি সরল বাক্যটাকে তোমায় চিনতে হবে, সরল বাক্যটা তোমায় কি করতে হবে? চিনতে হবে। চিনার জন্য প্রথম যে 1 নাম্বার ফেজ যদি আমি বলি একটা সরল বাক্যের, প্রথমে চেনার জন্য তোমাকে যেটা মাথায় রাখতে হবে, একটা বাক্যে যখন তুমি দেখবা একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে, কি বলছি বলতো? একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে, সমাপিকা ক্রিয়া, একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে, তখন আমরা সেটাকে বলবো সরল বাক্য। বুঝাইতে পারছি? যখন দেখবা একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে তখন আমরা সেটাকে বলবো সরল বাক্য। এখন আসি এই সমাপিকা ক্রিয়াটা কিভাবে কাজ করে ভাইয়া। সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়াটা একটু বুঝে নাও তার আগে। এটা হচ্ছে সমাপিকা অ্যান্ড এটা হচ্ছে তোমার অসমাপিকা। কোনটা সমাপিকা এবং কোনটা অসমাপিকা কিভাবে বুঝবো? খেয়াল করি ভাইয়া, সমাপিকাটা হচ্ছে তোমার সমাপিকা। দেখো সমাপিকাটা হচ্ছে যেই ক্রিয়াটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করবে তাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া, আর যে ক্রিয়াটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করবে না তাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। আমি আবার বলছি, সমাপিকা ক্রিয়াটা হচ্ছে যে ক্রিয়াটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, অ্যান্ড অসমাপিকা ক্রিয়াটা হচ্ছে যে ক্রিয়াটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে না, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন আসলে সমাপিকা ক্রিয়ার যদি কয়েকটা উদাহরণ দিলাম, আমি বললাম ধরো সে যায়, এই যে যায় এটা একটা সমাপিকা ক্রিয়া, কিন্তু আমি বললাম সে যেটা হচ্ছে এটা তোমার অসমাপিকা ক্রিয়া। কেন যে এটা অসমাপিকা ক্রিয়া? ধরো আমি বললাম সে আমি ধরো এটা বললাম সে বাসায় তখন তুমি হাঁ করে তাকে আসো ভাইয়া, সে বাসায় কি করছে? তখন আমি বললাম সে বাসায় ঘুমিয়ে পড়লো। তার মানে এই যে সে ঘুমিয়ে পড়লো, পরের অংশটা শোনার একটা ইচ্ছা জাগছে, এবং যে ক্রিয়াটার মাধ্যমে কিন্তু তোমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না। তার মানে যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না সেটা হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়া, আর যে ক্রিয়ার মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে তোমরা বলো খায়, এটা কোন ক্রিয়া? খায়, এটা হচ্ছে তাইলে সমাপিকা ক্রিয়া। আমি বললাম খেয়ে, এটা হচ্ছে তোমার অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার? আমি বললাম গায়, সমাপিকা ক্রিয়া, সে বললো গে, অসমাপিকা ক্রিয়া। এখন আমাকে একটু বলো ভাইয়া, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? এই পর্যন্ত কেউ কোনো বুঝতে সমস্যা? যে ক্রিয়াটার মাধ্যমে কিন্তু তোমার মনে ভাব। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, ছানি দিয়ে কাছে নিও। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে দ্রুত বলো, একটু দ্রুত বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইয়া। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? একটু আমাকে বলো তো।
ক্লিয়ার ভাইয়া, ওকে ফাইন। তার মানে এবার আসো, সমাপিকা অসমাপিকা চিনছি, এখন প্রত্যেকটা জায়গায় এই জিনিসগুলো লাগবে এখন, সমাপিকা এবং অসমাপিকা। সংক্ষেপে আবার বলছি, সমাপিকা হচ্ছে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, অসমাপিকা ক্রিয়া মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে না। এখন আসো, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, এটা হচ্ছে আমরা বলছি কি সরল বাক্য। ক্লিয়ার? এখন একটু খেয়াল করি, দেখো একটি মাত্র সমাপিকা ক্রিয়া যদি থাকে সেটাকে আমরা বলছি কি তোমার সরল বাক্য। ধরো আমি বললাম ধরো ধনীরা প্রায় কৃপণ হয়, ধনীরা প্রায় কৃপণ হয়, ধনীরা প্রায় কৃপণ হয়। একটু খেয়াল করি এই জায়গাটা, ধনীরা প্রায় কৃপণ হয়, এই জায়গায় তোমার সমাপিকা ক্রিয়া কোনটা তোমরা বলো তো ভাইয়া? সমাপিকা ক্রিয়া হচ্ছে ধনীরা প্রায় কৃপণ হয়, এই হয়টা হচ্ছে একটা ক্রিয়া, অ্যান্ড এটা হচ্ছে একটা মাত্র সমাপিকা ক্রিয়া। সুতরাং একটা বাক্যে যদি তোমার দেখো একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তখন কিন্তু সেটা কোন বাক্য? সরল বাক্য, রাইট? তার মানে একটা বাক্যে যদি তুমি দেখো শুধুমাত্র একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে, তখন সেটা হচ্ছে তোমার সরল বাক্য। এই যে দেখো, ধনীরা প্রায় কৃপণ হয়। এখন এটাকে যদি আমি অসমাপিকা ক্রিয়া করে দেই, হয় থেকে যদি হয়ে বলি, ধনীরা প্রায় কৃপণ হয়ে, হ্যাঁ, এই যে ধনীরা প্রায় কৃপণ হয়ে, তখন কিন্তু এই বাক্যটা সম্পূর্ণ অর্থ দিচ্ছে না। কেমন? তখন আর সেটা সার্থক বাক্য হচ্ছে না। ধনীরা প্রায় কৃপণ হয়ে, তারপর তুমি বলবা যে ভাইয়া তারপর কি? ধনীরা প্রায় কৃপণ হয়ে কি করে? এই যে ধনীরা প্রায় কৃপণ হয়ে গরিবদের বঞ্চিত করে। এই যে গরিবদের বা দরিদ্রদের বঞ্চিত করে, এই অংশটুকু শোনার যে একটা ইচ্ছা, এটাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। তার মানে ধনীরা প্রায় কৃপণ হয়, তার মানে হয়টা যেহেতু একটা সমাপিকা ক্রিয়া, সুতরাং এটা হচ্ছে তোমার একটা সরল বাক্য। ক্লিয়ার? অ্যান্ড দেন আমি যদি ধরো আরো একটা জিনিস দেখাই, ধরো আমি বললাম ধরো জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান। কি বললাম? জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান, জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান, জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান। কেমন? জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান। এখন একটু খেয়াল করি এই জায়গাটা, এই যে জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান, এই পান যে অংশটা আছে, জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান, এই পান যে অংশটা, এটাকে আমরা কি বলবো বলো তো? এটাকে আমরা বলবো হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। মানে এই জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান, পানটা হচ্ছে একটা ক্রিয়া, যেটা কিনা হচ্ছে একটা তোমার সমাপিকা ক্রিয়া, পাওয়া, রাইট? সুতরাং এই পানটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। তাহলে এটা কোন বাক্য হবে? এটা সরল বাক্য হবে। ক্লিয়ার? ওকে, ধরো আমি বললাম, আচ্ছা তাহলে তোমরা কি ভাইয়া সরল বাক্যের প্রথম ফেজটা বুঝতে পারছো? শেষ। সরল বাক্যের প্রথম ফেজটা কি তোমরা বুঝতে পারছো? একটু আমাকে বলো, তোমার ম্যাথন ক্লাস কবে? ও ঠিক আছে, চলে যাবা? ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা একটু আমাকে বলো এই পর্যন্ত, তাহলে কি ক্লিয়ার? মানে এই পর্যন্ত সবাই ক্লিয়ার? একটু বলো তো ভাইয়া। আচ্ছা এ পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার, ফাইন, ওকে। তার মানে এটা গেল একটা নিয়ম, যেটা হচ্ছে সরল বাক্য চেনার উপায়। সরল বাক্য চেনার কিন্তু ভাইয়া আরো কয়েকটা উপায় আছে। সেটা হচ্ছে যখন দেখবা একটা অসমাপিকা ক্রিয়া আছে, একটা অসমাপিকা ক্রিয়া প্লাস একটা সমাপিকা ক্রিয়া যখন দেখবা আছে, তখনও সেটা তোমার কি একটা সরল বাক্য। একটা অসমাপিকা ক্রিয়া এবং হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া যখন থাকবে, তখনও সেটা সরল বাক্য। এখন আমাকে বলো অসমাপিকা ক্রিয়া কোনটা? অসমাপিকা ক্রিয়া হচ্ছে যেই ক্রিয়াটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করবে না, এটি তো অসমাপিকা ক্রিয়া, তাই না?
মানে যে ক্রিয়াটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে না, এটাই তো অসমাপিকা ক্রিয়া, রাইট? সুতরাং অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে না। ধরো আমি বললাম, এই যে অস্বাভাবিক ক্রিয়া তো একটু আগেই দেখাইলাম, ধরো আমি বললাম এরকম একটা ক্রিয়া থাকবে যেটা হচ্ছে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে না, যে ক্রিয়াটা মনের ভাব রূপে সম্পূর্ণ প্রকাশ করবে। তার মানে একটা অসমাপিকা একটা সমাপিকা, একটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করবে না আর একটা করবে, তাই না? সো এভাবেও হইলে সেটাও হবে কোন বাক্য? এক্স্যাক্টলি সরল বাক্য। ওকে, আচ্ছা ধরো আমি এটাকে একটা উদাহরণ দিলাম। আমি বললাম ধরো মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এই যে এই জায়গাটা দেখো, এই যে মেঘ গর্জন করলে, এই অংশটুকু একটু খেয়াল করো, মেঘ গর্জন করলে। এখন দেখো করলেটা হচ্ছে কি বলতো, একটা তোমার অসমাপিকা ক্রিয়া। ধরো আমি এই অংশটাকে এভাবে লিখলাম যে মেঘ গর্জন করলে, এরপরে কিন্তু কিছু নাই। সাপোজ মেঘ গর্জন করলে, তুমি বললা যে ভাইয়া মেঘ গর্জন করলে কি হয় কি হয় কি হয়, এই যে মেঘ গর্জন করলে যে ময়ূরটা নৃত্য করে, এইটা হচ্ছে পরের পার্ট, এইটা হচ্ছে পরের পার্ট। তার মানে মেঘ গর্জন করলেটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া। ময়ূর নৃত্য করে এই অংশটাকে শোনার জন্য একটা ইচ্ছা থাকতেছে, আর এই করেটা হচ্ছে তোমার একটা সমাপিকা ক্রিয়া। সুতরাং একটা মাত্র অসমাপিকা ক্রিয়া এবং একটা সমাপিকা ক্রিয়া যখন একসাথে হবে তখন সেটাকে আমরা কি বলবো? তখন আমরা সেইটাকে বলবো হচ্ছে এক্স্যাক্টলি সরল বাক্য। ক্লিয়ার? এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? একটু বলো। আচ্ছা এ পর্যন্ত সবাই ক্লিয়ার? বুঝতে পারছি? তৌফিক ভাই বলছে জাহিদ ভাইয়ার প্রতি মেয়েদের মনের ভাব প্রকাশ করাই হলো সমাপিকা ক্রিয়া। মনের ভাব সব তো তৌফিক ভাইয়ের প্রতি মেয়েরা করে, জাহিদ ভাইয়ের প্রতি কি আর করে? একটা মাত্র অসমাপিকা ক্রিয়া এবং একটা সমাপিকা ক্রিয়া যখন একসাথে হবে তখন সেটাকে আমরা কি বলবো? তখন আমরা সেইটাকে বলবো হচ্ছে এক্স্যাক্টলি সরল বাক্য। ক্লিয়ার? আচ্ছা এ পর্যন্ত সবাই ক্লিয়ার ভাইয়া? কারো কোনো কোয়েশ্চেন? তৌফিক ভাই রে, অভিনয়ের জন্য তৌফিক ভাই সেরা। আচ্ছা এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে, আল্লাহ আমি হাসতে হাসতে শেষ। তৌফিক ভাই বলতে মেঘ গর্জন করলে মেয়েদের জাহিদ ভাইয়ের কথা মনে পড়ে। এখানে ইফতি নামের আরেকজন আসা বলতে তাহলে আমি মনে হয় মেয়ে না। তোমাদের কমেন্টস দেখলে যেমন টিচার তেমন স্টুডেন্ট। ওকে, সো এ পর্যন্ত সবাই বুঝতে পারছি ভাইয়া? তৌফিক ভাই গর্জন করলে মেয়েরা তার কথা মনে পড়ে। এখানে ধরো তৌফিক ভাই লিখলাম, মেঘ গর্জন না করে তৌফিক ভাই গর্জন করলে, হ্যাঁ পরের অংশে লিখবা মেয়েরা তার কথা মনে করে। ঠিক আছে? ওকে ভাইয়া, সো এ পর্যন্ত সবাই ক্লিয়ার তো নাকি? ওকে ফাইন। ধরো আমি বললাম আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম তুমি এলে আমি যাব। আমি বললাম ধরো তুমি এলে আমি যাব। এই যে তুমি এলে আমি যাব, এখানে খেয়াল করো ভাইয়া, তুমি এলে আমি যাব, খেয়াল করো এই যে এলেটা, এটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া। কারণ কি? ধরো আমি বললাম তুমি এলে, এই অংশটুকু নাই, তার মানে তুমি কিন্তু হাঁ করে তাকায় আসো যে ভাইয়া তুমি এলে কি হবে। এই যে তুমি এলে আমি যাব, এই আমি যাবটা হচ্ছে তোমার, এই যাবটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। কেমন? সুতরাং যখন দেখবা একটা অসমাপিকা ক্রিয়া এবং একটা সমাপিকা ক্রিয়া যখন একসাথে বসে তখন সেটা কোন বাক্য হয়? তখন সেটা তোমার সরল বাক্য হয়। ক্লিয়ার? তখন সেটা কোন বাক্য বলো তো? তখন সেটা তোমার সরল বাক্য।
আচ্ছা, সো তুমি এলে আমি যাব, ক্লিয়ার? এটা ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছি? আচ্ছা, ধরো আরেকটা এক্সাম্পল দেই। ধরো আমি বললাম আমি তাকে দেখতে চাই। এই যে আমি তাকে দেখতে চাই, খেয়াল করি, আমি তাকে দেখতে চাই, খেয়াল করি ভাইয়া। এই যে আমি তাকে দেখতে চাই, দেখতেটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া, অ্যান্ড চাইটা হচ্ছে একটা তোমার সমাপিকা ক্রিয়া। তার মানে এই একটা অসমাপিকা এবং একটা সমাপিকা মিলে যখন হবে তখন সেটা হবে একটা সরল বাক্য। ক্লিয়ার? আচ্ছা, ওকে, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? এ পর্যন্ত সবাই ক্লিয়ার? এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো ভাইয়া? এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো? ওকে, ফাইন। এবার আসি আমরা, যদি একটা সমাপিকা একটা অসমাপিকা ক্রিয়া গেল, তার মানে আমরা আলহামদুলিল্লাহ আমরা নেক্সট যেটা দেখব, সরল বাক্য আরেকটা ফেজে হইতে পারে। সেটা কি বলতো? সেটা হচ্ছে বহু অসমাপিকা থাকবে, বহু অসমাপিকা ক্রিয়া থাকবে, অসমাপিকা প্লাস একটা সমাপিকা। এর আগেরটা কি ছিল? একটা সমাপিকা একটা অসমাপিকা। বাট এখন যেটা হবে বহু অসমাপিকা প্লাস হচ্ছে একটা সমাপিকা। সমাপিকা সবসময় একটা থাকবে, মাথায় রাখবা। তাহলে সেটাও হবে কি তোমার সরল বাক্য। আসো এক্সাম্পল দেই, আসো। আমি বললাম ধরো সে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে, আমি বললাম সে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলতে লাগলো। এই যে খেয়াল করো এই জায়গাটা, যে সে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলতে লাগলো, এটা হচ্ছে কি বলতো? এটাই হচ্ছে একটা তোমার সরল বাক্যের উদাহরণ। কিভাবে এটা সরল বাক্যের উদাহরণ? দেখো, সে সিঁড়ি বেয়ে, সিঁড়ি বাওয়া এটা কিন্তু একটা ক্রিয়া, কিন্তু এটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া। উঠতে লাগলো, উঠা এটাও একটা ক্রিয়া, কিন্তু উঠতে এটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া। সেম ভাবে উঠতে এটাও একটা তোমার অসমাপিকা ক্রিয়া। বলতে তার মানে বলা, এটাও তোমার একটা ক্রিয়া, কিন্তু বলতেটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া। অ্যান্ড লাগলো এটা হচ্ছে একটা তোমার সমাপিকা ক্রিয়া। সুতরাং অনেকগুলা অসমাপিকা ক্রিয়া, মানে বহু অসমাপিকা ক্রিয়া এবং একটা সমাপিকা ক্রিয়া মিলে যেটা হবে সেটাই হচ্ছে তোমার সরল বাক্য। ক্লিয়ার? তার মানে বহু অসমাপিকা ক্রিয়া এবং একটা সমাপিকা ক্রিয়া যখন যুক্ত হয় তখনই আমরা সেটাকে তোমার বলবো, তোমার কি বলবো বলো তো? সরল বাক্য বলবো। বহু অসমাপিকা ক্রিয়া প্লাস হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, তখনই আমরা সেটাকে নেই, পিয়াস নেই, এদিকে ব্লক মারতে, ঠিক আছে? বহু অসমাপিকা ক্রিয়া এবং একটা সমাপিকা ক্রিয়া যখন থাকবে তখনই আমরা সেটাই কি বলবো? সরল বাক্য বলবো। ক্লিয়ার? বহু অসমাপিকা ক্রিয়া বাট একটা সমাপিকা যখন থাকবে তখন আমরা সেটাকে কি বলবো? সরল বাক্য বলবো। আসো আরেকটা এক্সাম্পল দেই, খেয়াল করি। আমি বললাম ধরো অনেক দেখেও দেখা শেষ হলো না। ওকে, সুতরাং খেয়াল করি, অনেক দেখেও দেখা শেষ হলো না, এই বাক্যটা কিভাবে কাজ করে দেখো ভাইয়া। এই যে অনেক দেখেও, দেখা কিন্তু একটা তোমার ক্রিয়া, কিন্তু অনেক দেখেও এটা হচ্ছে একটা তোমার অসমাপিকা ক্রিয়া। অনেক দেখেও দেখা এটাও একটা অসমাপিকা, শেষ হলো না এটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া। তার মানে অনেকগুলো অসমাপিকা ক্রিয়া, একের অধিক অসমাপিকা ক্রিয়া, আর শুধুমাত্র একটা সমাপিকা ক্রিয়া যদি থাকে তখনই সেটা সরল বাক্য। ক্লিয়ার? এ পর্যন্ত সবাই বুঝতে পারছে? ক্লিয়ার কিনা বলো? এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার?
আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো ভাইয়া? আজ কতক্ষণ ক্লাস নেবেন? যতক্ষণ আমার এনার্জি আছে ভাইয়া ততক্ষণ। সব সখীরে পার করিতে নেব আনায় আনায়, তোমার বেলা নেব সখী, তোমার আলার মালা সখী গো। আচ্ছা, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো ভাই, একটু দ্রুত। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, এবার লাস্ট ওয়ান আমরা দেখব। সরল বাক্য আরো একটা ভাবে হইতে পারে ভাইয়া, সেটা হচ্ছে সরল বাক্য লাস্ট ওয়ান আরেকটা ভাবে হইতে পারে। সেটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, বাট সেটা কি থাকবে বলতো? একটা সমাপিকা ক্রিয়া উজ্জ থাকবে। কি থাকবে বলতো? একটা সমাপিকা ক্রিয়া উজ্জ থাকবে। কেমন? উজ্জ। একটা সমাপিকা ক্রিয়া কি থাকবে? উজ্জ থাকবে। উজ্জ মানে কি বলতো? সাইলেন্ট থাকবে, মানে দেখা যাবে না। একটা সমাপিকা ক্রিয়া কি থাকবে? উজ্জ থাকবে। দ্যাট মিনস এটা দেখা যাবে না। কেমন? একটা সমাপিকা ক্রিয়া কি থাকবে? উজ্জ থাকবে, মানে সাইলেন্ট থাকবে, এটা তোমার দেখা যাবে না। ক্লিয়ার? এটা তোমার দেখা যাবে না। ওকে, আসো এক্সাম্পল দেই। ওকে, ধরো খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে আগে বোঝায় দেয়। ধরো আমি বললাম রহিম, রহিম না, আমি বললাম ধরো নাইম, নাইম, আমি নাইমের নামটা নিলাম। আমি বললাম ধরো নাইম তুমি কোথায় আছো? সে বললো ভাইয়া আমি কলেজে। এই যে ভাইয়া আমি কলেজে, এই বাক্যে দেখো আমি কলেজে, এই বাক্যে কোনো ক্রিয়া আছে? নাই, কিন্তু একটা ক্রিয়া উজ্জ আছে। দ্যাট মিনস সাইলেন্টলি আছে। সেই ক্রিয়াটার নাম কি? আমি কলেজে আছি। ধরো আমি বললাম আমি কলেজে, নাইম বলো ভাইয়া আমি কলেজে আছি। এই যে আছিটা, এটাই হচ্ছে একটা তোমার ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, যেটা কিনা বাক্যে থাকে না অনেক সময়, সাইলেন্টলি থাকে। কেমন? সুতরাং এটাকে আমরা কি বলবো? তোমার একটা সমাপিকা ক্রিয়া, সরি, এটাকে আমরা বলবো একটা তোমার সরল বাক্য, কারণ এই আছিটা তোমার সাইলেন্ট আছে। বুঝতে হবে এটা তোমাকে। ধরো আমি বললাম জ্ঞানী লোক, জ্ঞানী লোক সকলের, সকলের, জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র। জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র। ভাইয়া বললাম দেখো জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র। এই যে এখানে জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র, এখানে কিন্তু একটা জিনিস থাকে সাইলেন্টলি, একটা হয়, একটা সাইলেন্টলি একটা ক্রিয়া আছে, হয়। জ্ঞানী লোক হয় সকলের শ্রদ্ধা, সরি হয়টা এই জায়গায় হবে, জ্ঞানী লোক হয়, এই হয়টা তোমার সাইলেন্ট আছে। যে জ্ঞানী লোক হয় সকলের শ্রদ্ধার পাত্র, জ্ঞানী লোক হয় সকলের শ্রদ্ধার পাত্র। তার মানে এই যে হয়টা, এটা কিন্তু তোমার একটা কি আছে? সাইলেন্টলি আছে। কেমন? সুতরাং যখন সাইলেন্ট থাকবে তখন আমরা সেটাকে কি বলবো? সরল বাক্য বলবো। যখন তোমার সাইলেন্ট থাকবে তখন আমরা সেটাকে কি বলবো? সরল বাক্য বলবো। কেমন? ভাই বললাম দেখো সুশিক্ষিত লোক মানেই সুশিক্ষিত, সুশিক্ষিত লোক, সুশিক্ষিত লোক, সুশিক্ষিত লোক, ব্রাদার 10 মিনিট ব্রেক দিব, 10 মিনিট ব্রেক দিব। হ্যাঁ না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, স্বশিক্ষিত,
ঠিক আছে, সুশিক্ষিত লোক মানি মাত্রই স্বশিক্ষিত। দেখো এই যে সুশিক্ষিত লোক মাত্রই, এখানে কিন্তু হয় একটা ক্রিয়া সাইলেন্ট আছে, কেমন? সুশিক্ষিত লোক মাত্রই হয় স্বশিক্ষিত, এটাকে আমরা কি বলবো? তোমার একটা সরল বাক্য বলবো। ক্লিয়ার ভাইয়া? এটাকে আমরা তোমার একটা সরল বাক্য বলবো। ক্লিয়ার? এরপর ধরো ভাইয়া বললাম মাংসভোজী পশু অত্যন্ত বলবান। মাংসভোজী পশু অত্যন্ত বলবান, এখানে হয়, এই হয়টা কিন্তু সাইলেন্ট থাকবে। তার মানে যখন দেখবে একটা সমাপিক ক্রিয়া উজ্জ থাকবে, তখনও সেটাকে আমরা কি বলবো? তখন আমরা সেটাকে আমরা কি বলবো বলো তো? তখন আমরা সেটাকে সরল বাক্য বলবো। ক্লিয়ার? তার মানে সরল বাক্য আমরা কয়টা ফেজে পাইলাম ভাইয়া? সরল বাক্য পাইলাম হচ্ছে আমরা চারটা ফেজে। সরল বাক্য আমরা কয়টা ফেজে পেয়েছি বলো তো? চারটা ফেজে। প্রথমটা কি বললাম? শুধুমাত্র একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। প্রথম পেজে কি বললাম? একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার সবাই? আজকে যারা শেষ পর্যন্ত থাকবে সবাইকে আমার একটা জিনিস দেওয়া হবে, যেটা আমি এখন বলবো না। এই মাথায় রাখো, যদি ধরো তোমাকে আমি বলেই ফেলি যে তোমাকে এটা দেওয়া হবে, তাহলে তুমি বুঝেই গেলা। কিন্তু এমন একটা জিনিস দেওয়া হবে যেটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট, যেটা অমূল্য। ঠিক আছে, আমি প্রমিস করে বলতেছি, তুমি আজকের ক্লাস শেষ পর্যন্ত করো, তোমাদেরকে এমন কিছু দেওয়া হবে ভাইয়া, প্রমিস, যেটা হচ্ছে অমূল্য, যেটা তোমাকে সবাই দিতে পারবে না। শুধু জাহিদ ভাই সেটা তোমাকে দিবে। কিন্তু তোমাকে কি করতে হবে? ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে? মানে এমন জিনিস দিব ভাইয়া, সেটা তোমার জিলাপি বলো, খাবার মানে সবচেয়ে দামি একটা জিনিস দিব। থাকো, ক্লাসের শেষ পর্যন্ত থাকো। ক্লিয়ার? ওকে। সো প্রথমটা পাইলাম সমাপিকা ক্রিয়া থাকবে। দ্বিতীয় ফেজ হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়া এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে। এন্ড তৃতীয় একটা ফেজ থাকবে বহু অসমাপিকা এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এন্ড লাস্টে যেটা থাকবে একটা সমাপিকা ক্রিয়া কি থাকবে? উজ্জ মানে সাইলেন্ট থাকবে। ক্লিয়ার? ওকে ভাইয়া, টানা ক্লাস নিচ্ছি তোমার সেই 8টা থেকে, এখন কয়টা বাজে? 10টা। 2 ঘন্টা ক্লাস নিচ্ছি টানা। সো আরও ক্লাস নিব ইনশাল্লাহ, বাট আমরা এরপরে 10টা 15-তে শুরু হবে। 10টা 15-তে শুরু হবে। ওকে, 10টা 15-তে শুরু হবে। ভাইয়া একটু ফ্রেশ হয়ে নেই, একটু ব্রেক দিচ্ছি, কেমন? 10টা 15-তে আবার শুরু হবে ইনশাল্লাহ।
আচ্ছা, তোমরা কতজন আছো একটু আবার যুক্ত হও। আচ্ছা, তোমরা বাকিরা একটু আবার যুক্ত হয়ে যাও, কেমন? আমরা 1 মিনিটের মধ্যে আবার শুরু করতেছি, একটু যুক্ত হও। বাকি যারা আছি একটু যুক্ত হও। ওকে, বাকি যারা আছে একটু যুক্ত হয়ে যাই। ঘুম আসছে, একটা গান শোনান আগে। কি গান শোনাবো ভাই? তোমার ঘুম আসতেছে? তুমি কে? আপসু, তাও মেয়ে একটা কমেন্টস করছে, মানে আমার স্টুডেন্ট, ছাত্রী। ভাই ঘুম আসতেছে, গান শোনান একটা। ঘুম ভাঙার গান কি হইতে পারে? ঘুম ভাঙার গান তো জানি না। সেফুদার ডায়লগ আছে, কি জানি, আমি ঘুম ভাঙা নিয়া পাখি। হ্যাঁ, এখানে তো ঘুম। ভাইয়া কি করেছেন জীবনে? টিকটকাররা বই। সৈয়দ তামজিদ, কেউ প্রেম করবা? তোরে থাপড়াবো, থাপড়ায়। সেকেন্ড লাইনটার বললাম না, এগুলো করো না ক্লাসে, কেমন? ওকে, চলো ভাইয়া, আমরা সেকেন্ড জিনিসটা দেখে আসি, সেটা হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। জটিল বা মিশ্র বাক্য। মিশ্র বাক্য। ওকে, জটিল বা মিশ্র বাক্য। আচ্ছা, জটিল বা মিশ্র বাক্য আমরা এক্সাম্পল দিয়ে শিখবো, কেমন? জটিল বা মিশ্র বাক্য আমরা এক্সাম্পল দিয়ে শিখবো। ধরো আমি বললাম, এখানে কি হবে? একাধিক বাক্য থাকবে। কি থাকবে? প্রথমত একাধিক বাক্য থাকবে। একাধিক বাক্য থাকবে। ওকে, নাম্বার 2, একটি আরেকটির উপর নির্ভরশীল। একটি আরেকটির উপর নির্ভরশীল থাকবে। একটি আরেকটির উপর কি থাকবে? নির্ভরশীল থাকবে। ওকে, এন্ড সাপেক্ষ সর্বনাম থাকবে কিছু। সাপেক্ষ সর্বনাম, এটা কি জিনিস? এটা হচ্ছে, যেমন দেখো, যে সে, যিনি তিনি, যারা তারা, যখন তখন, ঠিক আছে, যেমন তেমন। যে সে, যিনি তিনি, যখন তখন, যারা তারা, এই জিনিসগুলো যখন থাকবে তখন আমরা সেটাকে কি বলবো? সাপেক্ষ সর্বনাম, মানে জটিল বা মিশ্র বাক্য। ক্লিয়ার? সো জটিল বা মিশ্র বাক্য হচ্ছে তোমার আচ্ছা, সো এইটাকে আমরা বলবো জটিল বা মিশ্র বাক্য। ক্লিয়ার?
সুতরাং সাপেক্ষ সর্বনাম চিনার আমরা এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স দিছি। 1 নাম্বার হচ্ছে একাধিক বাক্য থাকবে, নাম্বার 2 হচ্ছে একটা বাক্য আরেকটার উপর কি থাকবে, নির্ভরশীল, ডিপেন্ডেন্ট থাকবে, নাম্বার 3 হচ্ছে সাপেক্ষ সর্বনাম, যে সে যিনি তিনি যারা তারা যখন তখন, এই জিনিসগুলো যখন থাকবে যেমন তেমন, এই জিনিসগুলো যখন থাকবে তখন আমরা সেটাকে কি বলবো, তখন আমরা সেটাকে বলবো সাপেক্ষ সর্বনাম। ক্লিয়ার? ক্লিয়ার? ভাই তোমাদেরকে জিলাপির লোভ কোন টিচার দেখাইছে বলো তো একটু আমারে? সবাই জিলাপি খাইতে চাইতেছো, আর এটা কি তোমার ইয়ে নাকি, মসজিদের কি জুমার দিন নাকি যে জুমার পরে জিলাপি দেওয়া হয়, এমন কোনো সিচুয়েশন? আমি ক্লাস নিতেছি এত কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায়, তোমরা শুয়ে শুয়ে ক্লাস করতেছো, তাও ফ্রি ক্লাস, আমিই খাওয়াবো তোমাদেরকে? মানে আমি কষ্ট করবো, খাওয়াবো, তারপরে তো বলছে এটা জিনিস দিব, তোমরা কিছু করবা না ভাইয়া? মানে আমি খাওয়াবো প্লাস কষ্ট করবো, পড়াবো, শিখাবো, তোমরা শুধু ভোগই করবা? ছি ছি ছি, আমার স্টুডেন্টরা এমন, এটা কল্পনা করা যায় না। ওকে আসো এক্সাম্পল দেই, যা দেখালাম এটার এক্সাম্পল দিই। ভাই বললাম দেখো, যিনি পরের উপকার করেন, যিনি পরের উপকার করেন তাকে সবাই ভালোবাসে। খেয়াল করে এই জায়গাটা, এই যে যিনি পরের উপকার করেন এটা হচ্ছে একটা অংশ, তাকে সবাই ভালোবাসে এটা আরেকটা অংশ। তো যিনি পরের উপকার করেন এই অংশটাকে আমরা বলবো কি, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট। যিনি পরের উপকার করেন এটা হচ্ছে একটা পরাধীন বাক্য, এই একটা বাক্য। তাকে সবাই ভালোবাসে এই আরেকটা বাক্য। ক্লিয়ার? সো তাকে সবাই ভালোবাসে এটা একটা স্বাধীন বাক্য, বাট যিনি পরের উপকার করেন এটা একটা পরাধীন বাক্য। কেন এটা পরাধীন বাক্য? যিনি পরের উপকার করেন এই অংশটা ডিপেন্ড করে কার উপরে, তাকে সবাই ভালোবাসে এটার উপরে নির্ভরশীল। আদারওয়াইজ যিনি পরের উপকার করেন একটু কোনো একা একা কোনো অর্থ দিতে পারে না। সুতরাং একা একা যদি অর্থ না দিতে পারে, তাহলে সেটা কি, যদি একা একা কোনো অর্থ না দিতে পারে তাহলে সেটা হচ্ছে তোমার পরাধীন বাক্য। মানে যিনি পরের উপকার করেন এই অংশটুকু কিন্তু কি থেকে যাবে, কেমন, তাকে সবাই ভালোবাসে এই অংশটা হচ্ছে তোমার পরের অংশ। সুতরাং যিনি পরের উপকার করেন তাকে সবাই ভালোবাসে, এটা কিন্তু দুইটা সেগমেন্ট। ওকে, একটার উপর কি তোমার নির্ভরশীল। ক্লিয়ার? ওকে, নেক্সট। ভাই বললাম দেখো, যে নির্বোধ সে এ কাজ করে, খেয়াল করে এই জায়গাটা, এই যে নির্বোধ সে এ কাজ করে, যে নির্বোধ এই অংশটুকুকে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা তোমার পরাধীন বাক্য, রাইট? যে নির্বোধ পরাধীন, কারণ কি এই বাক্যটা তোমার সম্পূর্ণ মনের ভাব দিচ্ছে না। আমি বললাম সে এ কাজ করে, এটা একটা স্বাধীন বাক্য, মনের ভাব সম্পূর্ণরূপে দিচ্ছে। তার মানে আমরা এর আগে কি বলছিলাম দেখো তো, এর আগে স্লাইডটা খেয়াল করো, যে তোমার কি থাকবে, এই যে এর আগে দেখো একাধিক বাক্য থাকবে প্লাস হচ্ছে একটি আরেকটির উপর নির্ভরশীল, যে সে যিনি তিনি এই জিনিসগুলো থাকবে। এই যে দেখো, যে সে, এই যে সে, ঠিক আছে, পরাধীন, যে নির্বোধ সে এ কাজ করে, এটা হচ্ছে স্বাধীন, একটা আরেকটার উপর নির্ভরশীল। ক্লিয়ার ভাইয়া? এ পর্যন্ত সবাই ক্লিয়ার?
সবাই খোঁজে একটা প্রিয় ঠিকানা, যেই ঠিকানার ইশারা নেই কথা। রত্না আক্তার বলতেছে ভাইয়া হা করেন, এই যে করছি। খাবারের ইমোজি দিছে, বার্গার দিছে, তারপর এটা কি দিল, বার্গার হটডগ, আর কি দিলা এটা, পাউরুটি দিছে মনে হয়, জিলাপি দিছে, তারপর হচ্ছে তোমার ওই যে মিট বক্স দিছে, বাকিগুলো আমি চিনতেছি না। আর কি দিলা, শর্মা দিলা নাকি একটা, এটা আবার একটা ব্রেড দিছ। সো রত্না অনেকগুলো ইমোজি দিয়ে আমার বলতেছে ভাই হা করেন, আমার তো ক্ষুধা লেগে গেল রে। ওকে নেক্সট। ওকে, তার মানে যে নির্বোধ সে এই কাজ করে, এ পর্যন্ত আসছে কেমন। আচ্ছা নেক্সট, আচ্ছা আমি বললাম দেখো, যদিও তিনি পণ্ডিত তথাপি তিনি বিনয়ী নন। ওকে দেখো, যদিও তিনি পণ্ডিত এই একটা অংশ, তথাপি তিনি বিনয়ী নন একটা অংশ। তার মানে এই পরাধীন বাক্যটা এই স্বাধীন বাক্যের উপর ডিপেন্ডেন্ট, যদিও তথাপি আছে, একাধিক বাক্য আছে, তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে। কারণ যখন তিনটা ক্রাইটেরিয়া এইভাবে ফুলফিল করবে এবং একটা আরেকটার উপর নির্ভরশীল হবে, তখন আমরা সেটাকে কি বলবো, তোমার জটিল বা মিশ্র বাক্য। ক্লিয়ার? ওকে নেক্সট, আমি বললাম দেখো, যে লোক দুর্জন সে পরিত্যাজ্য। আচ্ছা তোমরা একটু বলো তো এটা কোন বাক্য, তোমরা একটু বলো এটা কোন বাক্য, আর কোনটা স্বাধীন কোনটা পরাধীন, কি হাল অবস্থা একটু বলো। যে লোক দুর্জন সে পরিত্যাজ্য, এটা কি হবে বলো। আচ্ছা, যে লোক দুর্জন সে পরিত্যাজ্য, এটা কি হবে বলো। বলো এটা কি হবে। দেখো, যে লোক দুর্জন এই অংশটা কি তোমার একটা পরাধীন বাক্য, সে পরিত্যাজ্য এটা একটা স্বাধীন বাক্য, তার মানে একটা আরেকটার উপর কি বলতো ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? আচ্ছা আরেকটা পার্ট বলি, যখন আমরা পৌঁছালাম কেমন, যখন আমরা পৌঁছালাম তখন খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। খেয়াল করি, যখন আমরা পৌঁছালাম এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে একটা পরাধীন বাক্য, রাইট। তখন খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেল, এই যে তখন খবর পেলাম এটা একটা স্বাধীন বাক্য, তার মানে একটা পরাধীন আর একটা স্বাধীন। এরপরে দেখো যখন তখন আসছে,
তার মানে এটা কোন বাক্য বলো তো? এটা হচ্ছে জটিল বা মিশ্র বাক্য, জটিল বা মিশ্র বাক্য, রাইট? এটা হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। ক্লিয়ার এ পর্যন্ত? সবাই বুঝতে পারছি এ পর্যন্ত? বলো তো এ পর্যন্ত সবাই ক্লিয়ার? একটু দ্রুত কমেন্টস করো ভাইয়া, এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। ওকে, এই কেউ ফালতু কমেন্টস করো না, কে আজারে কমেন্টস করো না কেউ, প্লিজ। আচ্ছা, আরেকবার বুঝান ভাইয়া, আরেকটা বাক্য দিই তাহলে ক্লিয়ার হবা। ধরো ভাইয়া বললাম আমাদের পেজ লিমিট শেষ, পিয়াস ভাই এগুলো ডিলিট করা যায় না? হ্যাঁ, ডিলিট করা যায় না কেন? 15টা লিমিট পুরে গেছে তো। এগুলো তো কি ও আরে জ্বালাচ্ছে ভাই আপনাকে? লিমিট এই যে এখানে যে ডিলিট আমি দেখিনি না, তা দেখবেন কেন? 15টা হয়ে গেছে, 15টা পর আর নেওয়া যায় না। যেটা যেটা সিলেক্ট করবেন সেটা ডিলিট হবে। হ্যাঁ, ওকে ওকে, এবার খেয়াল করো ভাইয়া, ধরো ভাইয়া আরেকটা এক্সাম্পল দেয়। যদিও তার চুল পেকেছে, ধরো আমি বললাম যদিও তার চুল পেকেছে, যদিও তার চুল পেকেছে, যদিও তার চুল পেকেছে তবু তার বুদ্ধি বাড়েনি। কেমন? তবু তার তবু তার তবু তার বুদ্ধি বাড়েনি। খেয়াল করো, যদিও তার চুল পেকেছে তবু তার বুদ্ধি বাড়েনি। ওকে, সো এই পার্টটা যদি একটু খেয়াল করো, এই যদিও তার চুল পেকেছে, সো এই অংশটা হচ্ছে কি তোমার একটা পরাধীন অংশ। যদিও তার চুল পেকেছে, এটা কেন পরাধীন? দেখো আমি যদি বলি যদিও তার চুল পেকেছে, একটু যদি আমি বলি তাহলে এটা কিন্তু একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না। আমি বললাম তবুও তার বুদ্ধি বাড়েনি, তবুও তার বুদ্ধি বাড়েনি। এই যে তবু তার বুদ্ধি বাড়েনি, এটা হচ্ছে একটা তার বুদ্ধি বাড়েনি, এটা হচ্ছে একটা স্বাধীন বাক্য, রাইট? সো একটা আরেকটার উপর কি তোমার ডিপেন্ডেন্ট, ক্লিয়ার? একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, ক্লিয়ার? ওকে, এরপর ধরো আরেকটা এক্সাম্পল দেই। ধরো আমি বললাম যেহেতু বৃষ্টি নেই, যেহেতু বৃষ্টি নেই সেহেতু ফসল নষ্ট হবে। ওকে, খেয়াল করি এই জায়গাটা, এই যেহেতু বৃষ্টি নেই
এই অংশটা যেহেতু বৃষ্টি নেই সেহেতু ফসল নষ্ট হবে, এই অংশের উপর ডিপেন্ডেন্ট, সেহেতু ফসল নষ্ট হবে বা ফসল নষ্ট হবে, কেমন? সো একটা যেহেতু সেহেতু আছে, যেহেতু সেহেতু আছে, কেমন? ওকে, এরপর আমি তোমাদেরকে 3টা এক্সাম্পল দিই, তোমরা একটু আমাকে বলো এগুলো অ্যান্সার কি হবে, তোমরা একটু আমাকে বলো। যিনি কীর্তিমান, যিনি কীর্তিমান তিনি অমর, যে লোক, যে লোক মূর্খ সে অবজ্ঞার পাত্র। এগুলো বলো, এগুলো কি হবে একটু দ্রুত কমেন্টস করো, কি হবে? যে লোক মূর্খ সে অবজ্ঞার পাত্র, এটা কি হবে বলো, এটা কি হবে বলো? আচ্ছা, একটু দ্রুত কমেন্টস করো ভাইয়া। তাহলে এটা কোনটা স্বাধীন কোনটা পরাধীন বলো তো, এখানে কোনটা স্বাধীন কোনটা পরাধীন বলো তো? ওকে, দেখো এখানে খেয়াল করো ভাইয়া, এখানে এই যে যিনি কীর্তিমান এটা হচ্ছে একটা তোমার পরাধীন, তিনি অমর এটা একটা স্বাধীন, যে লোক মূর্খ পরাধীন সে অবজ্ঞার পাত্র স্বাধীন, যে সে যিনি তিনি এই জিনিসগুলো যখন থাকবে, ধরো একদম শেষ স্টেজে এসে একটা সাজেশন দেই, কেউ কিছু বুঝতেছো না ধরো, কিন্তু তুমি যদি দেখো যিনি তিনি যখন তখন যে সে যে এগুলো আছে যিনি তিনি করে দিবা, যখন তখন করে দিবা, সাপেক্ষ সর্বনামগুলো জাস্ট চিনে রাখবা, তখন বুঝে যাবা সেটা হচ্ছে তোমার কি বলতো, সেটা হচ্ছে তোমার জটিল বাক্য। ক্লিয়ার? আবার ধরো, আবার বললাম যারা সংস্কৃতিবান তারা শান্তিপ্রিয় হয়, এই যে যারা সংস্কৃতিবান তারা শান্তিপ্রিয় হয়, এটাও হচ্ছে এটা তোমার জটিল বাক্য। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো? ওকে, এবার আসি, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? একটু আমাকে কমেন্টসে করো আগে, একটু ক্লিয়ার কিনা একটু কমেন্টস করো ভাইয়া, আমি বুঝবো তাহলে তোমরা ক্লিয়ার। এরপর যেটা হবে সেটা হচ্ছে যৌগিক বাক্য, বাট এর আগে বলো ক্লিয়ার কিনা একটু, এ পর্যন্ত সবাই ক্লিয়ার? طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। এ পর্যন্ত ক্লিয়ার?
নিজের গান নিজে দেখি। ওকে ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ফাইন। আসো এবার একটু যৌগিক বাক্যটা দেখি আমরা। দেখো যৌগিক বাক্য চিনার উপায় সেম জিনিস, এর আগের মতোই একাধিক বাক্য থাকবে। কি থাকবে? একাধিক বাক্য থাকবে। কেমন? একাধিক বাক্য, একাধিক বাক্য থাকবে। নাম্বার 2, এখানে কিন্তু স্বাধীন পরাধীন থাকবে না, প্রতিটা বাক্যই স্বাধীন, প্রতিটি বাক্যই স্বাধীন থাকবে, প্রতিটি বাক্যই স্বাধীন থাকবে। নাম্বার 3, এখানে ওই যে সাপেক্ষ সর্বনাম থাকবে না, এখানে কিছু যোজক থাকবে। যোজকগুলা কি কি? এবং, আর, অথবা। তার মানে এই যোজকগুলা তোমার দুইটা বাক্যকে কানেক্টেড করবে, কানেক্টেড, মাঝখানে একটা যোজক দিয়ে দুইটা বাক্যকে কি করবে? কানেক্টেড করবে। ওকে, ওকে, তার মানে যোজকটা হচ্ছে কানেকশন রাখবে, কানেক্টেড করবে, দুইটা বাক্যকে কানেক্টেড করবে কি দিয়ে? যোজক দিয়ে। এটা সেতু দুইটা পার্ককে কানেক্ট করে না, দুইটা ধরো পদ্মা সেতু অনেকগুলো ডিস্ট্রিক্টকে মানে কানেকশন করছে না, কানেক্ট করছে না, যমুনা সেতু অনেক উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবার কানেক্ট করছে না। সো এই কানেক্ট যেটা করে এটাকে হচ্ছে সেতুর মতো, মানে যোজক, সেতুর মতো কাজ করবে। ক্লিয়ার? এখন আসো আমরা যদি আর বলি যোজক এবং, আর, অথবা, এগুলো হচ্ছে যোজক শব্দ। কেমন? আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম ধরো তিনি অর্থশালী। কি বললাম? তিনি অর্থশালী, কিন্তু শিক্ষিত নন, শিক্ষিত নন। ওকে, এখন একটু এই জায়গাটা খেয়াল করি ভাইয়া, তিনি অর্থশালী কিন্তু তিনি শিক্ষিত নন, এখানে কিন্তু তিনিটা আবার সাইলেন্ট আছে। এই তিনিটাকেই যেহেতু এটা বোঝাচ্ছে এই জন্য এখানে আর তিনি নাই। বাট এই কিন্তুটা হচ্ছে দেখো একটা যোজক, এবং, আর, অথবা, কিন্তু, অ্যান্ড, বাট, অর, কিন্তু আছে এখানে একটা। ওকে, সো দেখো এই কিন্তুটাও কিন্তু এটা যোজক শব্দ, রাইট? সংযোজক অব্যয় যেটাকে বলে আর কি, এগুলোকে আরেকটা নাম হচ্ছে সংযোজক অব্যয়। সুতরাং একটু খেয়াল করো, তিনি অর্থশালী কিন্তু শিক্ষিত নন, এই জায়গাটাতে দেখো তিনি অর্থশালী, এটা কিন্তু একটা স্বাধীন বাক্য। আমি যদি তোমাকে বলি দেখো রহিম সাহেব অর্থশালী, তার মানে তুমি কিন্তু এটা খুব ইজিলি নিতেছো, ভাইয়া ঠিক আছে ফাইন, তিনি অর্থশালী, এটা একটা স্বাধীন বাক্য। কিন্তু শিক্ষিত নন, আমি বললাম তিনি শিক্ষিত নন, এটাও কিন্তু একটা স্বাধীন বাক্য। ওকে, তার মানে আমরা প্রত্যেকটা বাক্যই কি পাচ্ছি বলতো? এখানে আমরা প্রত্যেকটা বাক্যই পাচ্ছি স্বাধীন, এবং প্রতিটা বাক্যই স্বাধীন থাকবে, প্রতিটা বাক্য একাধিক বাক্য স্বাধীন, এবং যোজক থাকবে এবং, আর, অথবা এগুলা দিয়ে যুক্ত থাকবে। আসলে আর একটা এক্সাম্পল দিই, আরো বেশি ক্লিয়ার হবা। আমি বললাম দেখো লোকটি কৃপণ, লোকটি কৃপণ, না লোকটি কৃপণ তো হইল না, লোকটি ধনী কিন্তু কৃপণ, খেয়াল করি ভাইয়া সেম আগের মতো। দেখো এখানে লোকটি যে ধনী, এটা হচ্ছে কি একটা তোমার স্বাধীন বাক্য। বললাম লোকটি ধনী, এখানে আবার বলতে পারো ভাইয়া ভার্ব কই, এই যে একটা সাইলেন্টলি একটা ক্রিয়া আছে, লোকটি হয় ধনী, এ হয়টা কিন্তু সাইলেন্ট আছে। আর বললাম কিন্তু কৃপণ, এখানে একটা সাইলেন্টলি ক্রিয়া আছে, তিনি হয় কৃপণ, এটা হবে। সো দেখো লোকটি হয় কৃপণ বা এটাও হবে। সো লোকটি ধনী এটা একটু স্বাধীন বাক্য, আবার লোকটি হয় কৃপণ এটাও একটা স্বাধীন বাক্য, দুইটা স্বাধীন বাক্যকে কানেক্ট করছে কিন্তু দিয়ে। ক্লিয়ার? দেখো কৃপণ, শুধু কৃপণ আছে কিন্তু এখানে কিন্তু একটা সাইলেন্টলি কিন্তু ক্রিয়া আছে, সরল বাক্যে বলছিলাম না সাইলেন্টলি একটা ক্রিয়া আছে, এখানেও সাইলেন্টলি একটা ক্রিয়া আছে। সো ফ্যাক্ট ইজ যখন তুমি দেখবা দুইটা সরল বাক্য একসাথে যোগ হয়েছে তখন সেটা যৌগিক বাক্য। ক্লিয়ার? বুঝতে পারছি কিনা বলো?
ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, এই পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, বা একটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম হিমেল নিয়মিত পড়াশোনা করে, তাই সে প্রথম হয়। এই যে হিমেল নিয়মিত পড়াশোনা করে, সে প্রথম হয়, দেখো দুইটা বাক্যই কিন্তু সম্পূর্ণ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। আমি বললাম হিমেল নিয়মিত পড়াশোনা করে, এটা কিন্তু খুব সুন্দরভাবে অর্থ দিচ্ছে যে হিমেল নিয়মিত পড়াশোনা করছে। কিন্তু আবার যদি আমি এটা বলি হিমেল প্রথম হয়, সে প্রথম হয়, বা হিমেল প্রথম হয়, এটাও কিন্তু ক্লাসে প্রথম হয়, এটাও কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত করছে। তার মানে দুইটা স্বাধীন বাক্য যখন একসাথে বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, তখন আমরা সেটাকে কি বলতে পারি? তখন আমরা সেটাকে যৌগিক বাক্য বলতে পারি। দুইটাই স্বাধীন বাক্য। এখন তোমরা একটু আমাকে বলো তো, এখানে যোজক কোনটা? একটু আমাকে বলো, এখানে যোজক কোনটা বলো তো, যোজক কোনটা একটু বলো তো। কিন্তু আবার যদি আমি এটা বলি হিমেল প্রথম হয়, সে প্রথম হয়, বা হিমেল প্রথম হয়, এটাও আচ্ছা বলো তো এখানে যোজক কোনটা ভাইয়া? যোজক তোমরা একটু আমাকে বলো। যোজক কোনটা? যোজক এক্স্যাক্টলি, এখানে যোজক হচ্ছে তোমার তাই, তাইটা হচ্ছে একটা যোজক। কেমন? এই তাইটা হচ্ছে যোজক। দেখো দুইটা স্বাধীন বাক্য কিন্তু কানেক্ট করছে এই যোজক। ক্লিয়ার? ওকে, ওকে ফাইন। আমি আরেকটা এক্সাম্পল দিই। আমি বললাম বৃষ্টি থামলো, বৃষ্টি থামলো এবং আমরা স্কুলে রওনা হলাম, ওকে খেয়াল করি, বৃষ্টি থামলো এবং আমরা স্কুলে রওনা হলাম। এই যে বৃষ্টি থামলো এবং এটা কানেক্ট হয়েছে এবং দিয়ে। কেমন? বৃষ্টি থামলো এটা একটা, আমরা স্কুলে রওনা হলাম এটা একটা। ওকে, সো বৃষ্টি থামলো এবং আমরা স্কুলে রওনা হলাম, এই দুইটা জিনিস একটু আমরা খেয়াল করি। বৃষ্টি থামলো এবং আমরা স্কুলে রওনা হলাম। ওকে ফাইন। সো এই দুইটা জিনিস মাথায় রাখবা। বৃষ্টি থামলো এই একটা অংশ, আমরা স্কুলে রওনা হলাম এই একটা অংশ। সো বৃষ্টি থামলো এটা একটা ক্রিয়া। কি ক্রিয়া? তোমার এটা একটা হচ্ছে তোমার সমাপিকা ক্রিয়া। আমরা স্কুলে রওনা হলাম এটাও একটা সমাপিকা ক্রিয়া। তার মানে দুইটা সমাপিকা ক্রিয়া, মানে দুইটা সরল বাক্য একসাথে যোগ হয়েছে, দুইটা স্বাধীন বাক্য এবং দ্বারা যখন কানেক্টেড হয়েছে, তখনই আমরা সেটাই কি বলবো? যৌগিক বাক্য। ক্লিয়ার কিনা বলো? তখন আমরা সেটাই কি বলবো? যৌগিক বাক্য বলবো। ক্লিয়ার? তখন আমরা সেটাই কি বলবো? বলো, যৌগিক বাক্য। ক্লিয়ার কিনা বলো? ওকে, এন্ড লাস্ট আরেকটা যদি বলি, সাঁতার কাটো, সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো হবে, সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো হবে। ওকে, খেয়াল করি, এই যে সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো হবে, তবেটা হচ্ছে একটা কি তোমার যোজক। সাঁতার কাটো একটা স্বাধীন বাক্য, স্বাস্থ্য ভালো হবে একটা স্বাধীন বাক্য। ক্লিয়ার? এবার আসি আজকের ক্লাসে আমরা কি পড়লাম। মোটামুটি তোমার
একদম বাক্যের বেসিক থেকে। আমি কিন্তু একটা জিনিস বলছি তোমাদেরকে দিব, সেটা কিন্তু আমার ক্লাস কিন্তু প্রায় শেষ, সো কেউ যায়ও না। সো কী দিব সেটা একটু পরেই দিচ্ছি, একটু ওয়েট করো, জাস্ট তার আগে একটু কথা বলি। আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষ। সো মোটামুটি আমরা বাক্যের, ধরো আমি যদি বলি টু বি অনেস্ট, আমাদের 90% শেষ, প্রায় শেষ, 80 to 90% শেষ। এখন বাকি আছে কি, বাকি হচ্ছে ট্রান্সফরমেশনটা বাকি আছে, আর আরেকটা সেগমেন্ট বাকি আছে। সেই সেগমেন্টটা হচ্ছে তোমার আমরা কি গঠনগত দিক থেকে দেখলাম না মাত্র এতক্ষণ, অর্থগত দিক থেকে আরেকটা বাক্যের কিছু শ্রেণী বিভাগ আছে, কেমন? সো সেগুলো হচ্ছে ভাইয়া, এগুলো আসলে পড়ানোর কিছু নেই। কেন বললাম এই কথাটা? তুমি দেখো, প্রশ্নবোধক, তোমার নাম কি, এটা একটা প্রশ্নবোধক, সবাই জানো তোমরা। কাউকে আদেশ উপদেশ দেওয়া, এই জিনিসগুলো জানো। বিস্ময়সূচক বাক্য, আহা, এই জিনিসগুলো আসলে পড়ানোর কিছু নেই, এগুলো তুমি দেখলে বুঝবা। সো এই জন্য বলছি আমাদের 90% শেষ। সো ওইখানে 5% এফোর্ট দিলে তুমি বুঝে যাবা। আর 5% এফোর্টটা হচ্ছে ট্রান্সফরমেশনে, যে তোমার এই একটা বাক্য আছে, এই বাক্যে রূপান্তর করতে হবে, কেমন? সো এই ট্রান্সফরমেশনটা তোমাকে দেখতে হবে বা জানতে হবে, যেটা আজকের ক্লাসে আমি নিচ্ছি না। আমরা হচ্ছে যে ইনশাল্লাহ যদি পরবর্তীতে সময় হয় আমরা ট্রান্সফরমেশনটা দেখবো, সমস্যা নেই, ফ্রি ক্লাস পাবা আরো। ওকে, বাট আজকের ক্লাসে আমরা মোটামুটি 90% শেষ করে দিছি। হ্যাঁ, সো বাসায় একটু প্র্যাকটিস করবা ইনশাল্লাহ, ভালোভাবে হচ্ছে একটু পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো করবা। এইচএসসিতে একটু A+ এবার ভাই অন্যান্য বছরের মতো A+ পাওয়াটা টাফ হয়ে যাবে। তোমরা নিজের চোখে দেখছো, লাভ হবে না, তখন চিল্লাও মার্কেট পাউন্ড যাবো না। সো এই জন্য তোমাকে এখন থেকে পড়তে হবে ভাইয়া, কেমন? তো এ ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, দেন হচ্ছে বাকি কথা বলতেছি। আবার কবে ক্লাস, তোমরা রুটিনটা একটু চেক করো, রুটিনটা মনে গ্রুপে পেজে আপলোড দেওয়া আছে। ওকে, এবার আসি তোমাদেরকে কি দিব। জিলাপি যে জিনিসটা, এটা আসলে দেওয়া তো যায় না। যদি সম্ভব থাকতো সবাইকে চকলেট দিতাম, অবশ্যই হয়তো চকলেট দেওয়ারও সম্ভব না। সো আমি একটা যারা ইসলাম ধর্মের আছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে কোনো 4 খলিফা, আমার ঠিক মনে পড়ছে না, একজন খলিফা বলছিল যে তোমাকে একটি অক্ষরও শিক্ষাদান করে সে যদি চায়, সে তোমাকে সবসময় বা আজীবন কৃতদাস বানিয়ে রাখার মানে অধিকার আছে, যদি আমি ভুল না করি। এই টাইপের একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছেন। সো আমাদের ইসলাম ধর্মে আছে যে তার মানে বাবা মায়ের পরেই কিন্তু শিক্ষকের একটা জায়গা কিন্তু আছে। সো আমি জানি না আমি তোমাদের মানে কতটুকু শিখাতে পেরেছি আজকের ক্লাসে, কিংবা তোমরা কতজনই আমাকে শিক্ষক হিসেবে কনসিডার করো। বাট এই যে উক্তিটা আমি বললাম, এখান থেকে যদি আমরা দেখি যে তোমাকে একটা অক্ষর শিক্ষা দিয়েছেন বা শিখিয়েছেন, তার মর্যাদাটা কিন্তু অনেক উপরে। সো আমি আসলে আমার নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় বা দাবি করতে চাই না এখানে, বাট ওই জায়গাটা টেনে এনে বলতে চাই, যদি তুমি আমার থেকে একটা ওয়ার্ডও শিখে থাকো, তাহলে আমি বিশ্বাস করি আমি যদি তোমার জন্য দোয়া করি, এই দোয়াটা কিছুটা হলেও কাজে দিবে। কারণ বাবা মায়ের পরে আমার মনে হয় শিক্ষকের স্থান হওয়া উচিত। কারণ বাবা মা কিন্তু তোমাকে জন্ম দিয়েছেন, কিন্তু তারা জন্ম দিয়ে কিন্তু তোমাকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য একটা ভূমিকা রাখেন। বাট তারা কিন্তু তোমাকে শিক্ষার যে জায়গাটা, সেখান থেকে তারা যতটুকু না করেন, তার থেকে একজন শিক্ষক তোমাকে ভালো একটা মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অনেকাংশে ভূমিকা পালন করেন। এক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে শিক্ষকের ভূমিকাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যখন একটা বাচ্চা ধরো 1-2-তে পড়ে বা একটু বড় হয়, তখনই কিন্তু একজন শিক্ষক রাখা হয়। বর্তমান যে পিরিয়ডটা চলে, একজন শিক্ষকের আন্ডারে যদি সে পর্যালোচনায় থাকে, সে ভালোভাবে শিখবে। সো ওই জায়গা থেকে একজন শিক্ষকের মর্যাদা কিন্তু অবশ্যই অনেক বেশি। সো অনলাইন ক্লাসে অবশ্য মানে টানজিবল কোনো কিছু দেওয়ার নাই, বা দেওয়ার ইচ্ছা থাকলেও আমার সাধ্য নাই। বাট এখন যেটা আছে, আমি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমার প্রত্যেকটা ছোট ভাই বোনকে, যাদেরকে আমি কখনো দেখি নাই সরাসরি, তাদের সাথে কোনো পরিচয়ও নাই, বাট এক স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিক একটা সম্পর্ক আছে, যেটা হচ্ছে যে
শিক্ষক ছাত্র সম্পর্ক। আমি তোমাদেরকে শিখিয়েছি, তুমি আমার কাছ থেকে শিখেছো। সো ওই সম্পর্কের একটা মানে দায়বদ্ধতা থেকে বা ওই সম্পর্কের একটা দাবি জানিয়ে আমি আল্লাহর কাছে তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করছি। তোমরা যেন আপকামিং যে পরীক্ষা তোমাদের লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম এইচএসসিতে তোমরা সবাই ভালো করো, সবাই A+ পাও, ইভেন ভালো একটা বিশ্ববিদ্যালয়ে সবাই যেন চান্স পাও, এবং তোমরা তোমার জীবনে যেন শাইন করতে পারো, ভালো করতে পারো, বাবা মায়ের মুখ যেন উজ্জ্বল করতে পারো, সমাজে যেন ভূমিকা রাখতে পারো, রাষ্ট্রের জন্য যেন তুমি তোমার নিজেকে বিলিয়ে দিতে পারো। অ্যান্ড আমি যেন গর্ব করে বলতে পারি যে মানে অমুক আমার স্টুডেন্ট ছিল, তুমি যেন বলতে পারো ভাইয়া আমি আপনার ক্লাস করেছিলাম একটা টাইমে। সো এটাই আমার প্রাপ্তি হবে তখন। সো দিন শেষে এর চাইতে বড় কিছু নাই। আমিও বিশ্বাস করি আমি যদি এখন তোমাদেরকে মানে কোনো খাবারের কিছু দিই, এটা তুমি খেয়ে ফেললেই শেষ, কিন্তু যে দোয়াটা দিলাম এটা তোমার লাইফে সব সময় কাজে দিবে। কেমন? তো ভাইয়া আজকে এ পর্যন্তই। আজকে আর ক্লাস বেশিক্ষণ বাড়াচ্ছি না। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমার জন্য তাড়াতাড়ি হয় সব কিছু, চাকরি বাকরি আর কি। সো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।